মোহাম্মদ রাকিব হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় 3টা বোন সহ আমার দাদা দাদি। বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামের আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী না, আমার বাবা তেমন কোনো নামি দামি বড় ব্যবসায়ী না। আমার বাবা গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে সরিষার তেল বিক্রি করে। আমার বাবা হচ্ছে গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে কলসি করে সরিষার তেল বিক্রি করে। এটাই ছিল আমার বাবার একমাত্র ব্যবসা। সেটা করে আমার বাবা খুব ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, আমাদেরকে ভরণ পোষণ দিয়ে বড় করেছে। খুব বেশি দূর পর্যন্ত আমার পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি। আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। প্রাইমারি স্কুলের গণ্ডি পার হওয়ার পরেই আমার শিক্ষা জীবন বন্ধ হয়ে যায়। তার বড় কারণ হচ্ছে আমাদের পারিবারিক অভাব। মূলত আমার বড় যে 3টা বোন ছিল, আমার বড় ওই 3 বোনকে বিয়ে দিতে গিয়ে আমার বাবা একেবারে নিঃস্ব হয়ে পড়ে। এতটাই নিঃস্ব হয়ে পড়ে যে আমার বাবার কাছে আমাদের পরিবার চালানোর মতো তেমন কোনো টাকা পয়সা থাকে না। ব্যবসায় থাকা যে পুঁজিটা ছিল সেটা আমার 3 বোনকে বিয়ে দিতে গিয়ে আমার বাবা একেবারে শূন্য হয়ে যায়। আমিও তখন টুকিটাকি মানুষের বাড়িতে এখানে সেখানে মাঠে ঘাটে কাজ করি। পারিবারিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সেই মুহূর্তটাতে আমাদের পরিবারে যেন নুন আনতেই পান্তা পোড়াচ্ছে। 3 বেলা পেট ভরে খাওয়ার সামর্থ্য পরিবারের হচ্ছিল না। আমি তখন পথে ঘাটে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বৎসরে গিয়ে পৌঁছায়। যখন 14-15 বৎসর আমার হয়, আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর ছিলাম, অনেক হ্যাংলা ছিলাম, পাতলা ছিলাম, অনেকটা লম্বা ছিলাম। তো অনেকে আমাকে খুব পছন্দ করতো। একদিন হলো কি, সন্ধ্যার সময় মানে সন্ধ্যার আপনার মাগরিবের একটু আগে আমাদের বাড়ির পাশে একটা অনেক বড় রাস্তা আছে, অনেক পাকা একটা রাস্তা আছে। দেখা যায় ওই রাস্তা দিয়ে অনেক মানুষ এদিক সেদিক যাতায়াত করে। মাগরিবের একটু সময় আমি তখন ওই আমাদের এলাকাতে ওখানে একটা নারিকেল গাছ আছে, ওই রাস্তার পাশে নারিকেল গাছের নিচে বসে আছি। ওই মুহূর্তটাতে আমি খেয়াল করে দেখলাম যে একজন লোক কাঁধে করে কি জানি নিয়ে আসতেছে, এবং আমি যে গাছের নিচে বসে আছি এটা উনি আমাকে দেখতে পাইনি। দেখে না পাওয়ার পরে গাছটার কাছ থেকে ঠিক একটু দূরে আসার পরে লোকটা তার কাঁধ থেকে জিনিসগুলোকে নামালো। দেখে মনে হলো যে তিনি কোনো এক ফেরিওয়ালা হবে, যিনি ফেরি করে বেড়ায়। আমার বাবার মতোই কোনো এক ব্যবসায়িক হবে। এই লোকটা দেখলাম এই জিনিসগুলো এখানে রেখে প্রকৃতির ডাকে সম্ভবত যে জঙ্গল ছিল ওই রাস্তার পাশে জঙ্গলের ভিতরে ঢুকে গেল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। যখন উনি ওই জঙ্গলের ভিতরে ঢুকলো, আমার ভিতরে এই পর্যন্ত কিন্তু কোনো দিন এই ধরনের নেশাগুলো জাগে নাই। বাট হঠাৎ করে কেন যেন আমার কাছে মনে হলো যে আমি ওনার ওই জিনিসগুলো নিয়ে চলে যাব, এটা মনে হলো। এবং মনে হবার পরে আমি তখন মানে একটু একটু করে হেঁটে হেঁটে ওনার কাছে গেলাম, মানে ওনার কাছে বলতে ওই মালগুলোর কাছে গেলাম, এবং গিয়ে দেখলাম যেগুলো হচ্ছে চুড়িমালা, কানের জিনিস, মানে মেয়েদের বিভিন্ন রকমের চুড়ি, গলার হার, এটা ওইটা এই ধরনের জিনিস। আমি তখন মুহূর্তের মধ্যে এগুলোকে ভাড়ে করে কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। খুব দ্রুতই আমি হেঁটে হেঁটে আমার বাড়ির আঙিনায় চলে আসলাম, এবং পিছন থেকে ফিরে দেখলাম যে ওই লোকটার কোনো সাড়া নাই, যিনি বাথরুম করার জন্য জঙ্গলের ভিতরে ঢুকেছিল। বাড়িতে আনার পরে চিন্তা করলাম যে কী করা যায়। তখন মাগরিবের ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ভাবতেছিলাম যে কি করা যায়, এই মালামালগুলো আমি কি করব। এটা তো আর আমার কোনো খাওয়ার জিনিস না, বা এগুলো তো বিক্রি করতে হবে। এগুলো মেয়েদের কানের দুল, গলার হার, হাতের ব্রেসলাইট, এবং যেই যেই জিনিসগুলো ফেরি করে ফেরিওয়ালারা বিক্রি করে, এই টাইপের জিনিসপত্র। তখন খুব টেনশন ঢুকে গেল। তো আমাদের বাড়িতেই হচ্ছে একটা ছোট্ট ঘর আছে, ওইটা মেহমানের ঘর বলতো। আগে মেহমান টেহমান আসলে ওই ঘরে থাকতো। আমি তখন ওই ঘরের মধ্যে জিনিসগুলো লুকিয়ে রাখলাম। তো রাতে ঘুমাইলাম, সকালে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করতেছি কি করা যায়। এগুলো তো ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম, এখন এগুলো আমি কি করব, কোনো উপায় বুঝতে পাই না। সেদিনও সারাদিন চিন্তা ভাবনা করতে করতে কেটে গেল, এবং সেদিন সেই রাতটাও কাটলো। রাত কাটার পরে পরের দিন আমি চিন্তা করলাম যে আমি ওগুলোকে বিক্রি করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এগুলোকে বিক্রি করতে যাই তাহলে তো হয়তো সেই লোক আমাকে ধরে ফেলবে, কারণ তারই তো সব কিছু। তো আমি তখন কী করলাম, একটা খাড়ি নিলাম। খাড়ি বলতে গ্রামের ভাষায় ওরা বলে বা টুকরি বলে। আমি টুকরির মধ্যে তখন এই সবগুলো মালামালকে নিলাম। নেওয়ার পরে এর পরের দিনে খুব গোপনে আমি এগুলাকে মানে ফজরের টাইমে, ফজরের আজানের সময় ওই ঘর থেকে বের করে রাস্তার পাশে নিয়ে গেলাম। সূর্য যখন উঁকি মারল, সকাল হতে শুরু হলো, ঠিক সেই মুহূর্তে আমি যখন ওই টুকরিটা মাথায় নিয়ে আমাদের আশেপাশের গ্রামগুলোতে ঘুরতে শুরু করলাম। সেদিন আমি সারাদিন এই চুরিমালা কানের জিনিস বিক্রি করলাম, এবং অনেক টাকা আমি বিক্রি করতে পারলাম। আমার অনেক টাকা লাভ হলো, এবং লাভের সেই অংশটা আমি যখন বাড়িতে আসার পরে আমার বাবার কানে চলে গেল। যেহেতু আমার বাবা নিজেও সরিষার তেল ফেরি করে বিক্রি করতো,
সেখানে আমার বাবার কাছে অনেকেই বলল যে তোমার ছেলে চুরিমালা কানের জিনিস বিক্রি করে। বাড়িতে আসার পরে বাবা মা আমাকে জিজ্ঞেস করলো যে তুই এটা কীভাবে শুরু করলি, বা এই আইডিয়া তোর মাথায় কেন আসলো, এবং এটা কেনার জন্য তুই টাকা কোথায় পেলি। এই ধরনের প্রশ্নগুলো যখন আমার আব্বা আম্মা আমাকে করতে শুরু করলো, আমি এই প্রশ্নগুলো আর কোনো সৎ উত্তর দিতে পারতেছিলাম না। আমি বললাম যেখান থেকে হোক আমি টাকা পাইছি এবং আমি এই ব্যবসাটা শুরু করেছি, কেন এটা কি তোমাদের কাছে খারাপ মনে হয়? আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে বললো যে না, ব্যবসাটা আসলে মোটেই খারাপ না, এই ব্যবসাটা অনেক ভালো, তুই এটা কর এবং আমি চাই তুই কিছু একটা কর। আমার মা তখন আমার মাথায় হাত দিয়ে আমার জন্য দোয়া করে দিল। মায়ের হাতের ওই দোয়া নিয়ে আমি তখন এই চুরিমালা কানের জিনিস গ্রামগঞ্জে বিক্রি করতে শুরু করলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এভাবেই জিনিসগুলো বিক্রি করতে করতে কম সময়ের ভিতরে, অনেক কম সময়ের ভিতরে আমি ওই টুকরির সমস্ত মালামালগুলো বিক্রি করতে সক্ষম হই এবং অনেকগুলো টাকা আমার কাছে চলে আসে। ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হলো যে না, আমি এই ব্যবসাটা কন্টিনিউ করব। এবার আমি নিজে গঞ্জের বাজারে গিয়ে মেয়েদের এটা ওইটা অনেক কিছু কিনে নিয়ে আসলাম। আসার পরে আমি আমাদের এলাকাতে বিক্রি করতে শুরু করলাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো বৎসর এখানে কেটে যায়। আমি তখন তাগড়া জওয়ান হয়ে যাই এবং ওই ব্যবসার সাথে আমি পরিপূর্ণভাবে সম্পৃক্ত হয়ে পড়ি। আমার খুব ভালো সময়গুলো কাটতেছিল। বেকারত্ব অথবা মানুষের বাড়ি ঘরে কাজ করার থেকেও আমার কাছে এই কাজটাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল। এভাবে কয়েক বছর কাটার পরে একটা সময় হঠাৎ করে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি আসলো এবং এত পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টির পানিতে চারিদিকে থই থই অবস্থা। কোনোভাবেই আমি মাল নিয়ে ফেরি করে বেড়াতে পারতেছি না। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমাদের এলাকা থেকে উঁচু কোনো এলাকা, যে এলাকাতে পানি জমেনি, সেই রকম কোনো এলাকাতে গিয়ে আমি ফেরি করব। এটা মনে করে আমি তখন আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরেরই কোনো একটা জায়গায় গিয়ে, কোনো একটা বাড়িতে গিয়ে আমি ওখানে গিয়ে আশ্রয় নেই। ওই বাড়ির যিনি ছিলেন, ইনি বাড়ি ভাড়া দিত, মানে রাস্তার পাশে ঘর ছিল, উনি ভাড়া দিত। ওনার কাছ থেকে আমি 800 টাকাতে একটা ঘর ভাড়া করি এবং ঘর ভাড়া করার পরে সেই ঘরে থেকে রাতের বেলায় সেই ঘরে ঘুমাই এবং সকালবেলা আমি এলাকাতে এখানে সেখানে হেঁটে হেঁটে ফেরি করে আমার মালামাল আমি বিক্রি করি। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল এবং আমার লাভের অংশটাও অনেক বেশি হয়ে গেল। অনেক বেশি টাকা লাভ হলো এবং সর্বদিক থেকে সব কিছু আমার খুব ভালো করেই চলতেছে। দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস ওখানে ফেরি করে মালামাল বিক্রি করার পরে একদিন দুপুরবেলা আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। অনেকটা রোদ ছিল ওই সময়, মানে প্রচণ্ড রোদ ছিল, রোদে চারদিকে খাকা করতেছিল, আমি হাঁটতে পারতেছিলাম না। প্রচুর ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, আমি এখনই মাটিতে লুটিয়ে পড়ব। খুব খারাপ লাগতে শুরু হলো। ওই মুহূর্তে আমি একটা বাড়ি দেখতে পেলাম। ওই বাড়িটা হচ্ছে মেইন রাস্তা থেকে অনেকটা দূরে এবং খুবই একা একটা বাড়ি। ওই বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। মনে হলো একেবারে নির্জন একটা জায়গায় খুব সুন্দর একটা বাড়ি। বাড়িটাও কিন্তু অনেক সুন্দর, দেখে অনেক বড় লোকের বাড়ি মনে হচ্ছে। খুব ক্লান্ত হয়ে আমি তখন সেই বাড়ির সামনে গেলাম। বাড়ির সামনে যাওয়ার পরে বললাম, বাড়িতে কেউ কি আছেন? 2-3 বার ডাক দেওয়ার পরে কোনো একজন মেয়ে বেরিয়ে আসলো। এসে আমাকে বলতেছে, কে আপনি? আমি বললাম, আমার অনেক তৃষ্ণা পাইছে, একটু পানি দেওয়া যাবে? উনি তখন বলে, ঠিক আছে, বাড়ির ভিতরে আসেন। এবং বাড়ির ভিতরে গেলাম পরে ওনার যে ঘর ছিল, ঘরের সামনে আমি তখন বসলাম। উনি আমাকে একটা পিঁড়ে দিল। পিঁড়িতে বসার পরে উনি আমাকে পানি দিল এবং পানির সাথে একটা তালের পিঠা দিল। আপনারা হয়তো অনেকেই গ্রামের মানুষরা খুব ভালো করে চিনবেন। অনেক বড় একটা তালের পিঠা আমাকে দিল এবং তালের পিঠাটা আমি খেলাম। খেলে পরে পানিটা খেলাম। ঘর থেকে এই মেয়েটা তখন আমাকে বলতেছে, আপনি কি বিক্রি করেন ভাই? আমি তখন বললাম, চুরিমেলা কানের জিনিস বিক্রি করি, আপনার কি লাগবে? বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই বলে একজন মেয়ে ঘর থেকে বেরিয়ে আসলো, যার বয়স মোটামুটি একটু বেশি মনে হলো, তবে 3 পিস পরা, খুবই সুন্দরী। উনি আসলো, আসার পর আমাকে বলল, আপনি উপরের দিকে আসেন, মানে ওনার ঘরের ভিতর আমাকে নিয়ে গেল। এবং ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ইনি তখন এই মালামালগুলো খুললো, মানে আমার মালামালগুলো খুলে ইনি অনেকগুলো জিনিস পছন্দ করে জিনিসগুলো নিয়ে আমাকে বলতেছে, ভাই এই মালগুলার দাম কত আসছে আমাকে বলেন। তো আমার কাছে মনে হলো তিনি আমাকে তালের পিঠা খেতে দিছে, ওনার ঘরে আসতে দিছে বা পানি খেতে দিছে এবং উনিও দেখতে মানে পর্দা করে আছে, হিজাব পরে আছে, মুখের মধ্যে ওড়না দিয়ে আছে। তো মানুষটাকে আমার খুব ভালো মনে হলো, মানে আমার দিক থেকে মনে হলো যে ইনি খুব ভালো মনের মানুষ হবে। তো চিন্তা করলাম, যেহেতু মানুষটা এতটাই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে, তাহলে আমি ওনার কাছ থেকে টাকা নিব না। জানি এই জিনিসটা নিজের মনে জাগলো যে আমি ওনার কাছ থেকে টাকা নিব না। আমি যখন বললাম, আপা আপনার টাকা দিতে হবে না, আমি আপনাকে এমনি জিনিসগুলো দিয়ে গেলাম। তুমি আমাকে বলে, কেন? আপনি এটা বিক্রি করেন, ব্যবসা করেন, আপনি টাকা নেবেন না কেন? টাকা আপনাকে নিতেই হবে।
আমি তখন বললাম, হ্যাঁ টাকা তো আমি নেই এবং টাকা আমার নিতে হবে, এটাও সত্য, কিন্তু বিষয় হচ্ছে আপনার বাড়িতে আসলাম, আপনি আমাকে তালের পিঠা খাওয়াইলেন, পানি খাওয়াইলেন, তো সব কিছু থেকে আমার কাছে মনে হলো যে আমি আপনার কাছ থেকে টাকাটা নিব না, মানে আমি আপনাকে এমনিতেই জিনিসগুলো ডোনেট করব। ওই যখন আমাকে বলে যে না টাকা নিতেই হবে, মানে খুব জোরাজোরি করতেছে। আমি তখন বললাম যে না না, আপনার কাছ থেকে আমি টাকা নিব না। উনি তখন আমাকে বলতেছে, ঠিক আছে টাকা যদি নাই নেন তাহলে আপনি আমার বাড়িতে দুপুরে খাবার খেয়ে যান। আমি বললাম, এটা কী ধরনের কথা আপনি বললেন, আমি দুপুরে খাবার খাবো? না না, প্রয়োজন নাই, আমি চলে যাই, আমার মানে যেখানে থাকি এটা তো এখান থেকে অনেক দূরে না, মোটামুটি কাছেই আছে, আমার হেঁটে যেতে 10-15 মিনিট টাইম লাগবে, আমি চলে যাই। উনি আমাকে বলে যে না, হয় আপনাকে টাকা নিতে হবে, তা না হলে দুপুরবেলায় আমি আপনাকে মেহমানদারি করতে চাই। তা আমি তখন চিন্তা করলাম টাকা তো আর নিবো না, নিবই না, ঠিক আছে তাহলে দুপুরে খেয়ে যাই। পরে আমি বললাম যে ঠিক আছে যান খাবার নিয়ে আসেন। বলে যান আপনি হাত মুখ ধুয়ে ভিতরে আসেন। পরে আমি হাত মুখ ধুলাম, বাড়ির মধ্যে কেউ নেই, বাড়িটা একদম খালি। এবং হাত মুখ ধুয়ে আমি তখন ঘরের মধ্যে ঢুকলাম এবং ওনার টেবিলে বসলাম। তখন আমাকে একদম জামাইয়ের মতো করে অনেকগুলো খাবার দিল এবং আমিও তখন পেট ভরে খাবার খেলাম। আমি কিন্তু ওনাকে দেখলাম না, উনি কিন্তু তখনও মুখ ঢেকে আছে। খাওয়া দাওয়া করার পরে আমি তখন বললাম যে ঠিক আছে আমি তাহলে এবার চলে যাই। উনি বলে চলে তো যাবেন, ঠিক আছে, তবে মাঝে মাঝে আসবেন, আপনি যদি আমার বাড়িতে আসেন আমার খুব ভালো লাগবে। এবং এই কথাটা আমার মনে কেমন জানি একটু সন্দেহের জন্ম দিল, যে আপনি যদি মাঝে মাঝে আমার বাড়িতে আসেন তাহলে আমি খুব খুশি হব। না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনার যদি বলেন তাহলে আমি আসবো, এই বলে আমি চলে গেলাম। ঠিক তার 3 দিন পরে আমি একদিন আবারও সুন্দর সময় ওই বাড়িতে আসলাম এবং আসার পর আমি দেখলাম যে উনি উঠান করাচ্ছে, মানে উঠান পরিষ্কার করতেছে। তো আমি তখন হঠাৎ করে ওনার দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখলাম যে মানুষটা অনেক সুন্দরী, মানে অনেক সুন্দর চেহারা। পরে আমাকে বলতেছে আপনি আসছেন, আসেন বাড়িতে আসেন। পরে আমাকে ঘরে নিয়ে গেল এবং সেদিন তিনি আমাকে তার ঘরে রাখার জন্য খুব রিকোয়েস্ট করতে শুরু করলো। সে ঘরে আরেকটা মেয়েও আছে। তো আমি জানি না আসলে মানে কি ওনাদের পরিচয় বা কী। আমি সেদিনও থাকলাম না, রাত 10টা পর্যন্ত আড্ডা টাড্ডা মারলাম, লুডো খেলাম, ওনার সাথে খাওয়া দাওয়া করলাম এবং একটা পর্যায়ে আমি রাত 10টার দিকে আবার আমার বাসায় চলে আসলাম। এরকম করে ওই বাড়ির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সময় ও অসময়ে আমি ওই বাড়িতে যাচ্ছি, বাড়িতে খাবার খাচ্ছি এবং নিজের বাড়ির মতো করে আমি সেই বাড়িটাকে দেখতেছি। বেশ কয়েকদিন ওনার সাথে আমার এরকম একটা মধুর সম্পর্ক কাটার পরে একটা সময় আমি আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার পরিবারে কে কে আছে বা কে কে আছে আপনার পরিবারে। তিনি আমার কাছে আসলে কোনো কিছু বলতে চায় না, মানে আমার কাছে অনেক বিষয় হাইড করে, মানে অনেক কথা লুকায়। তো যাই হোক আমিও আর সব কথা জানতে চাই না, কিন্তু ওনাকে আমার খুব ভালো লাগে, মানে ভিতর থেকে ওনার প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করে, মানে প্রচণ্ড রকমের ভালোবাসা কাজ করে। ওনার আচার আচরণ কথাবার্তা সব কিছু আমাকে খুব মুগ্ধ করেছে, আমি ওনার প্রতি অনেকটা আকর্ষিত হয়ে গেছি। এবার আমি যখন ধরেন গঞ্জেতে যাইতাম মাল কেনার জন্য, আমার চুরি মেলা কানের জিনিস কেনার জন্য, তখন আমি ওনার নাম ছিল পান্না, ওই পান্নার জন্য খুব দেখে দেখে খুব সুন্দর দেখে দেখে জিনিস আমি ওনার জন্য কিনে নিয়ে আসতাম এবং উনিও এগুলো পেয়ে খুব খুশি হতো, মানে অত্যাধিক খুশি হতো। আমি কিনে আনতাম, এনে আমি ওনাকে দিতাম, উনি এগুলো নিয়ে যাইতো। মোটামুটি ওনার সাথে আমার তখন সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায়, মানে এতটাই গভীর হয়ে যায় যে আমার প্রতিদিন ওনাকে আমার একবার করে দেখতে হবে। আমি যেখানেই যাই প্রতিদিন তো আর এক সাইডে যাই না, এক একদিন এক এক সাইডে যাই, কিন্তু যেই সাইডে যাই সেই সাইড থেকে আসার সময় ওনার বাড়ি হয়ে আসে। এরকম করে দীর্ঘদিন ওনার সাথে থাকি করতে করতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে উনি আমাকে পছন্দ করে, মানে উনি আমাকে পছন্দ করে। এই বিষয়টা তখন আমার ভিতরে জেগে উঠলো যে মনে হয় তিনি আমাকে পছন্দ করে এবং সেই সূত্র ধরে আমিও তখন তাকে পছন্দ করতে শুরু করলাম। পছন্দ করলাম বলতে আমি তাকে একটা সময় প্রেমের প্রপোজাল দিলাম। প্রেমের প্রপোজাল বলতে চিঠির মাধ্যমে একদিন সন্ধ্যার সময় ওরা ঘরে আমি নাস্তা পানি করলাম, করে আসার সময় ওনাকে বললাম যে এখানে কিছু মানে মালের ডিজাইন আছে, মানে কিছু চুরিমালা কানের জিনিসের ডিজাইন আছে, আপনার কোন ডিজাইনটা পছন্দ হয় আমাকে দিয়েন, আমি এগুলো নিয়ে আসবো। আসলে মূলত এটা ছিল একটা চিঠি যেটা আমি ওনার জন্য লিখেছিলাম। এটা দিয়ে আমি তখন চলে আসছি এবং ঘরে আসার পরে আমার তখন চোখে ঘুম আসতেছে না, আমি খুব ভয়ের মধ্যে আছি যে না জানে কি হয়, আল্লাহ জানে। ওনার হাতে এগুলো দিলাম, এখন উনি আবার এগুলো দিয়ে কি করে, বা ভিতরটাই খুব ভয় কাজ করতেছে, অনেকটা ভয় কাজ করতেছে। তো সেখান থেকে আমি তখন ভাবলাম যে ঠিক আছে সমস্যা নাই, দেখা যাক কী হয়। এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে এর পরের দিন আমি ওনার বাড়িতে গেলাম না, তার পরের দিন আবারও গেলাম। যাওয়ার পরে তিনি কেমন করে জানি মুসকে মুসকে হাসতেছে বা আমাকে কোনো কিছু বলে না। তো উনি কিছু বলে না, আমি কিছু বলতেছি না। ভাবলাম যে কী করা যায়, সময় এভাবেই কাটতেছে। একবার যে আমি জিজ্ঞেস করলাম যে পান্না আপা, আমি আপনাকে যে কাগজটা দিয়েছিলাম ওখানে ডিজাইনগুলো পছন্দ হয়েছে? উনি আমাকে বলে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে।
আমি তখন বললাম, মানে আপনার কি এই ডিজাইনগুলো লাগবে? উনি বলে, না আমার লাগবে না, কিন্তু আমার মেয়ের লাগবে। তো বলার পরে ওকে অবাক হয়ে যায়, আপনার মেয়ের লাগবে মানে আপনার বিয়ে হয়েছে? পরে বলে, হ্যাঁ বিয়ে হয়েছে, শুধু বিয়ে না, আমার 2 ছেলে 1 মেয়ে। আমি তখন অবাক হয়ে গেলাম, কি বলে 2 ছেলে 1 মেয়ে? এবং এও উনি বলে যে ওনার বড় 2 ছেলে নাকি বিদেশে থাকে। মানে আমার মনে হলো যখন আমি তখন আসমান থেকে বললাম, চুমা এটা এইসব আমাকে কি বলতেছে উনি, ওনার কি মাথা ঠিক আছে নাকি? এবার ঘরের ভিতর থেকে বিয়ের বয়সী এক যুবতী মেয়েকে নিয়ে আসে পুষ্প নামের, আমাকে বলে যে নাম পুষ্প, এটা আমার ছোট মেয়ে, এর 2 বড় ভাই আছে, তারা দেশের বাইরে থাকে। অথচ আমি সাপ গলায় দিয়ে বলতে পারবো যে এই মহিলাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ওনার বিয়ে হয়েছে, সন্তান তো দূরের কথা। মনটা তখন আবার ভেঙে গেল, মানে প্রচণ্ড রকমের কষ্ট পেলাম। এবং কষ্ট পাওয়ার পরে সেদিন আমি যে ওনার বাড়ি থেকে আসলাম, এরপরে আমি আর লজ্জায় ওনার বাড়ির আশেপাশে আর যাই না। মনে হলো যেন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে, আর কোনো কিছুই ভালো লাগছে না। কাজ করা, ফেরি করা, মালামাল বিক্রি করা, সব কিছুই যেন আমার কাছে খুব বিস্বাদ মনে হচ্ছিল। এক বুক দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুকে নিয়ে আমি যখন পুনরায় আবারও জীবিকার তাগিদে মালামাল বিক্রি করতে শুরু করি, কখনো এই পাড়ায়, কখনো ওই পাড়ায়, কখনো এই গ্রামে, কখনো ওই গ্রামে, আমি মাথায় বোঝাই নিয়ে আমি আবারও ফেরি করতে থাকি। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে একদিন আমি যখন বাড়িতে আসি, মানে আমার ওই বাসে আসি, আমার বাসার ওই বাড়িওয়ালা আমাকে বলতেছে যে রাকিব, দুপুরবেলা একজন মহিলা আসছিল তোমাকে খোঁজার জন্য, তো তোমাকে না পেয়ে ইনি তোমাকে একটা চিঠি দিয়ে গেছে। এবং চিঠিটা যখন ওই বাড়িওয়ালা আমার হাতে দিল, চিঠিটার মধ্যে স্টাপলার করা ছিল। আমি তখন চিঠির পিনগুলো খুললাম, খুলে চিঠিটা পড়লাম, পড়ে দেখলাম যে এটা পান্নার চিঠি। আমাকে বলতেছে, আপনি খুব দ্রুতই আমার সাথে দেখা করেন এবং আজকে রাতের মধ্যে আপনার সাথে আমার কথা আছে, আপনি অথবা এই নাম্বারে ফোন করেন। একটা ফোন নাম্বার আমাকে এখানে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে ওনার এই পর্যন্ত কিন্তু তার মোবাইল নাম্বার আমি নিইনি, এই প্রথম তার মোবাইল নাম্বারটা আমি নিলাম। এবং তখন আমার কাছে একটা বাটন সিস্টেম মোবাইল ফোন ছিল। আমি তখন ওই মোবাইল দিয়ে ওনার নাম্বারে কল দিলাম পরে তিনি যখন রিসিভ করলো, রিসিভ করে বলতেছে যে, আমি বললাম আমি রাকিব। পরে বলে, আপনি আমার বাড়িতে আসেন, মানে এখনই আসেন। আমি তখন বললাম, মানে কারণ কি, এখনই আসতে হবে, মানে কি হয়েছে আমাকে বলেন। বলে, না আপনি এখনই আসবেন, কোনো কথা নাই, কিন্তু আমার বাড়িতে না, আমার বাড়ির পিছনে আসেন, আপনার সাথে আমার কথা আছে। পরে এরকম করে যখন বললো, আমি তখন ঠিক আছে রওনা দিলাম, যে ওনার সাথে যদি এত একটা ভালো সম্পর্ক আমাকে ডেকেছে, তা না গিয়ে তো আসলে মানে না যাওয়াটা ঠিক হবে না। তো ঠিক আছে আমি গেলাম। যাওয়ার পরে ওনার বাড়ির পিছনে তখন উনি আমার সাথে, মানে বাড়ির পিছনে আমাকে আসতে বলেন, পিছনে আসলাম। পরে উনি গুটগুটে অন্ধকার ছিল, ঘর থেকে বেরিয়ে আসলো, হাতের মধ্যে ওই যে মোবাইলটা বেরিয়ে আসছে, আয়সা বলতেছে যে রাকিব ভাই কি হয়েছে আপনার? আমি তখন বললাম যে না আমার কিছু হয় নাই। তো মানে উনি বলে, আপনি আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আপনি প্রতিদিন আমার বাড়িতে আসতেন, আমার সাথে দেখা করতেন, কথা বলতেন, আমার সাথে কথা না বললে আপনার ভালো লাগতো না, কিন্তু সেই মানুষটা দীর্ঘ 1 সপ্তাহ কেটে গেল, একটা বারের জন্য আপনি আমার বাড়ির মধ্যে আসলেন না, আপনি কি আমার সাথে কোনো বিষয়ে রেগে আছেন? তো আমি তখন বললাম যে না না না, আমি আপনার সাথে রাগ করবো কেন, আমি আপনার সাথে কোনো বিষয়ে রেগে নাই, সব কিছু ঠিক আছে, সমস্যা নাই। উনি আমাকে বলে, না সমস্যা তো আছেই, সমস্যা যদি না থাকবে তাহলে আপনি আমার বাড়িতে আসতেছেন না কেন, কী হয়েছে আমাকে বলেন। পরে আমি বললাম যে আসলে আপনি তো নিজেই জানেন যে কী হয়েছে, আমি কিভাবে আপনার বাড়িতে যাব, আপনি বলেন। আপনার সামনে মুখ দেখানোর মতো কি আমার কোনো রকমের কোনো কিছু আছে, আমি কি আপনাকে মুখ দেখাইতে পারি? আমি তো আসলে খুবই লজ্জাপ্রাপ্ত একটা ছেলে, এবং আমি যেটা করেছি এটা তো আসলে মানে বলার মতো না। আপনার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, এত বড় ছেলে মেয়ে থাকার পরে আমি আপনাকে প্রেমের প্রপোজাল দিয়েছি, বিয়ের প্রস্তাব দিয়েছি, তো এটা তো আমার জন্য আসলে একটা লজ্জার বিষয়। এই লজ্জায় আমি আর আপনার বাড়ি আসতেছি না। উনি আমাকে বলছে, তোমার লজ্জার বিষয় কিছুই নাই, আসলে বড় একটা বিষয় এখানে লুকিয়ে আছে, যেটা আমি তোমাকে বলি নাই, এটা হয়তো তুমি জানোও না, এই জন্য আমি তোমাকে বলি নাই। তুমি আমার কথাটাকে মনোযোগ দিয়ে শোনো, এরপরে তোমার ভিতর থেকে যত লজ্জা আছে সব কিছু কেটে যাবে। আমি তখন বললাম যে কী এমন কথা, তাহলে বলেন। আমাকে বলতেছে যে তুমি আমার যে 2 ছেলে বিদেশ থাকে জানো, এবং আমার বিয়ের বয়সে 1 মেয়ে আছে জানো, আমার ওই 3 সন্তান মূলত আমার পেটের সন্তান না, তারা আমার সৎ সন্তান, এবং আমার নিজের কোনো সন্তানাদি নাই। আমি তখন বললাম, মানে আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না, মানে আপনি এটা আমাকে কী বলতেছেন? পরে বলে, দেখো আমি এই বাড়িতে কাজ করতাম, আমি এই বাড়ির কাজের মেয়ে ছিলাম। তো এই বাড়ির যিনি বেগম সাহেবা ছিল তিনি অনেক আগে মারা যায়, এবং মারা যাওয়ার পরে আমি এই বাড়িতে কাজ করি। তো সেই কাজের সূত্র ধরে এই বাড়ির যিনি পুরুষ আছে, মানে আমার যেই মেয়ে আছে পুষ্পর যে বাবা আছে, তা পুষ্পর বাবাকে গোসল করানো, খাওয়া দাওয়া করানো, এই সব কিছুর দায়িত্ব আমার উপরে পড়ে।
তাই আমি ওনাকে গোসল করাই, খাওয়া দাওয়া করাই। তিনি অসুস্থ একজন মানুষ। তো সেখানে গ্রামের মানুষ অনেক বাজে কথা বলে। একটা সময় পুষ্পর বড় ভাই বিদেশ থেকে আসে। তিনি বিদেশ থেকে এসে বলে যে আমি অবিবাহিত একটা মেয়ে, এইভাবে তার বাবার সেবা যত্ন করে তার বাবা যদি মারা যায় তাহলে সেখানে আমি পাপের ভাগিদার হব, এবং তার বাবাও পাপের ভাগিদার হবে। এটা পাপ হয়েছে যে বেগানা একটা মেয়ে এরকম একটা লোকের সেবা যত্ন করার। সেখান থেকে পুষ্পর বড় ভাই আমাকে প্রস্তাব করে তার বাবাকে বিয়ে করার জন্য। তো যেহেতু আমি এই বাড়িতে চাকরানির কাজ করি বা কাজের মেয়ের কাজ করি, তো সেখানে যেহেতু আমি মানে এত ভালো একটা লোককে বিয়ে করতে পারবো, পুষ্পর বাবা খুব ভালো ছিল। তো পরে আমার যেহেতু এই দুনিয়াতে কেউ নেই, বাবা মা কেউই নেই, আমি এতিম, আমি তখন এই পুষ্পর বড় ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম। এবং রাজি হয়ে যাওয়ার পরে আমি পুষ্পর বাবাকে বিয়ে করি। কিন্তু বিয়ে করার পরে আমার কোনো সন্তানাদি হয়নি, এবং তিনের সাথে আমার তেমন করে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কও হয় না। তো আমি বললাম যে তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের, এবং আমিও তো আসলে কোনোভাবেই হিসাব মিলাইতে পারতেছিলাম না যে আপনার মতো এরকম যুবতী একটা মেয়ের কিভাবে একটা 3টা সন্তান থাকে, এবং তাও আবার 2 সন্তান বিদেশ, এক মেয়ে বিবাহিত, মানে বিয়ের বয়সে। তো এটা তো আসলে আমার কাছে কেমন জানি সন্দেহ লাগতেছে। ওই তখন আমাকে বলে যে রাকিব, তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, বাড়ির মধ্যে আসো। আমি বললাম না, বাড়ির মধ্যে যাব না, আপনি যা বলার আমাকে এখানেই বলেন। উনি আমাকে বলে যে দেখো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তো তোমার সাথে সংসার করা তো আর আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার স্বামী আছে, সন্তান আছে, কিন্তু আমি চাই তুমি আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকো। কারণ আমি তোমার সাথে আমার ভিতরের যত কষ্ট আছে, আমার মনের ভিতরে লুকিয়ে থাকা সমস্ত দুঃখ সুখের কথাগুলো শেয়ার করতে পারি, আমার কাছে ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি চাই যে তুমি আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকো, যার সাথে আমি আমার মনের ভিতর লুকিয়ে থাকা সমস্ত দুঃখ সুখের কথাগুলো শেয়ার করতে পারবো। আমি তখন বললাম যে কীভাবে থাকবো আমি আপনার পরিবারের সদস্য হয়ে, আপনি আমাকে বলেন। তিনি আমাকে বলে, আমার যে বড় মেয়ে আছে পুষ্প, আমি আমার বড় মেয়ে পুষ্পকে তোমার কাছে বিয়ে দিতে চাই। মানে এটা শোনার পর আমি খুব অবাক হয়ে গেলাম যে মা, এটা আমাকে কি বলে। উনি বলে, আমার যে বড় মেয়ে আছে, আমার বড় মেয়ে পুষ্পকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি আমার বড় মেয়ে পুষ্পকে বিয়ে করো, তাহলে তুমি যে কোনো সময় আমার বাড়িতে আসতে পারবা, যেতে পারবা, এতে কোনো রকমের বাধা থাকবে না। আমি তখন বললাম যে আপনার মেয়ে পুষ্প, তার 2 ভাই বিদেশ, ওনাদের কিন্তু অনেক জায়গায় সম্পত্তি, মানে এই এলাকাতে বলতে গেলে কোটি টাকার মালিকেরা। কিন্তু আমি তখন বললাম যে আপনারা এত সয় সম্পত্তির মালিক, এত টাকা পয়সার মালিক, আপনি কি আর আপনার মেয়েরা আমার কাছে বিয়ে দিবেন? এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা হতে পারে না। উনি আমাকে বলে, আমি বিয়ে দিব, তুমি করবা কিনা? তুমি যদি বিয়ে করতে রাজি হও বা তুমি যদি বিয়ে করতে চাও, যা যা করা দরকার আমি সব কিছু করব। আমি সব কিছু করে আমার মেয়ে পুষ্পকে আমি তোমার কাছে বিয়ে দিব। এরপরে আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক হবে, এবং এই সম্পর্কটা সারা জীবন অটল থাকবে। দেখো, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, এবং ওই ভালো লাগা থেকে আমি তোমাকে কথাগুলো বললাম। আমি তখন বললাম যে আপনি যদি আমাকে পুষ্পকে বিয়ে করান তাহলে তো আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, আমি করতে রাজি আছি। এবং পুষ্প দেখতে খুব বেশি একটা সুন্দর না হলেও মোটামুটি ভালোই, আমি তাকে 2-3 বার যতটুকু দেখেছিলাম। পরে তিনি আমাকে বলে যে ঠিক আছে, সামনে শুক্রবারে তোমার আব্বা আম্মাকে নিয়ে আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে আসো, মেয়ে দেখো এবং তোমার আব্বা আম্মাকে দেখাও। পরে তার সাথে কথাবার্তা বলে আমি তখন বাড়িতে গেলাম, মানে বাসায় গেলাম। আমার বাসায় যাওয়ার পর আমি চিন্তা করতেছি যে কি হচ্ছে এগুলা, মানে জিনিসগুলো কি হচ্ছে বা কীভাবে কী হবে কোনো কিছুই মাথায় আসতেছিল না। তা আমি তখন আসলাম, আসার পরও তারপরে ঘুমাইলাম রাতের বেলায়। সকালবেলা উঠে আমি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে পরে আমার আব্বা আম্মাকে আমি তখন বললাম যে একটা মেয়ের আমার খুব ভালো লাগছে, মেয়ের মায়ের সাথে আমার কথা হয়েছে, এখন আমি মেয়েকে বিয়ে করতে চাই, তোমরা কি বলো? আমার আব্বা আম্মা তখন বললো, ভালো কথা, তোর তো বিয়ের বয়স হয়েছে, এবং আমার মায়েরও আসলে ওই সময় দেখাশোনা করার মতো কেউ নেই, আমার আম্মা বাড়িতে একাই থাকে, তো এই জন্য বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যাব। পরে শুক্রবারে ডেট দিলাম। শুক্রবার সকালবেলা আমার আব্বা আম্মা প্রথমে আমি যেখানে ভাড়া থাকি সেখানে আসছে। এরপরে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে ডিরেক্টলি চলে গেলাম ওই মেয়ের বাড়িতে, মানে পুষ্পর বাড়িতে, পান্নাদের বাড়িতে। তো ওই বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মা পুষ্পকে দেখলো, দেখার পর আমার আব্বা আম্মা খুব পছন্দ করলো। আমার আব্বা আম্মা বলতেছে, দেখে তো মনে হচ্ছে তারা অনেক বড় লোক এবং তাদের অনেক টাকা পয়সা, তো তারা কি তোর কাছে কেন তাদের মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে? এই এলাকাতে তারা অনেক নামি দামি মানুষ, মেয়ের 2 ভাই বিদেশ থাকে। আমি বললাম যে না, তারা আমার কাছে বিয়ে দিতেছে, আমাকে পছন্দ করেছে, সে জায়গা থেকে আমি বিয়ে করব। পরে আমার আব্বা আম্মা ওইখানে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো মোটামুটি। এরপরে তার 3 দিন পরে পারিবারিকভাবে অনুষ্ঠান করে এই পুষ্পর সাথে আমার বিয়ে হয়। এবং বিয়ে করে আমি যখন পুষ্পকে আমার বাড়িতে নিয়ে যাই, বাসর করেই পুষ্প আমাকে জিজ্ঞেস করেছে, এটা কি তোমাদের বাড়ি? আমি বললাম হ্যাঁ। বলে, তোমাদের ঘর এরকম ভাঙা কেন? তাই বললাম, তুমি তো জানো যে আমি ফেরিওয়ালা, আমি ফেরি করে বেড়াই,
তো আমার ঘর তো ভাঙাই থাকবে, আমার ঘর তো আর অতটা উন্নত থাকবে না, তুমি আমাকে জানো। ও আমাকে বলে, তাহলে কি আমি এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করেছি? আমি তো শুনেছিলাম তোমাদের নাকি অনেক জায়গা সম্পত্তি আছে, তুমি নাকি শখের বশত ফেরি করে বেড়াও, তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমাদের ঘর বাড়ি অনেক সাজসজ্জা, তোমরা অনেক বড় লোক। আমি তখন বললাম যে এগুলো তোমাকে কে বললো? আমি অনেক বড় লোক, আমাদের বাড়িতে বিল্ডিং সাজসজ্জা, এগুলো তোমাকে কে বললো? ও বলে, কেন, আমার মা বলছে। আমার মা বললো তোমাদের বিল্ডিং আছে, তোমাদের ঘর আছে, বাড়ি আছে, তোমরা অনেক বড় লোক। আমি বললাম, না না, আমাদের আসলে তেমন কিছুই নেই, আমরা খুবই গরিব, এটি আমাদের একটা ঘর এবং এই ঘরের এক রুমে আমি থাকি, আরেক রুমে আমার আব্বা আম্মা থাকে। মানে ও তখন মুখটা খুব কালো করে ফেললো, এতটাই কালো করলো, মানে সারাটা রাত আর আমার সাথে এক ফোঁটাও কথা বললো না, অন্যদিকে তাকে শুয়ে শুয়ে কান্না করতে শুরু করলো। তো যখন কান্না করতেছে তখন আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে আসলে মানে কি করব, যে কান্না করতেছে, বা আমারও তখন ভিতরটা খুব ফেটে যাচ্ছে, বাট কিছু তো করার নাই, ও কান্না করতেছে। কান্না করতে করতে একটা সময় ফজর আজান দিল, পরে আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে আস্তে আস্তে চিন্তা করতেছি যে কি করব। আসার পরে দেখলাম যে ও দরজা লাগিয়ে রাখছে। তখন দরজা ধাক্কাধাক্কি করার পর দরজা খুললো। খোলার পর আমাকে বলতেছে আমার বাড়ি থেকে মানুষ মানে মেহমান কবে আসবে? এখন আসবে, আজকেই তো আসবে। পরে পুষ্পর মা এবং পুষ্পর যেই আত্মীয় স্বজন আছে তারা তখন আসলো, ওদের বাড়ি থেকে মেহমান আসলো, আমরা তখন খাবার আয়োজন করলাম। তো এখান থেকে পুষ্প কিছু খায় না এবং ঘরের মধ্যে ওর মায়ের সাথে খুবভাবে ঝগড়া করতেছে, খুব জোরে জোরে চিল্লে চিল্লে কথা বলতেছে। তো গ্রামের বাড়ি তো, আশেপাশের মানুষ তো শুনতেছে, ওর মাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলতেছে যে তুই আমার এখানে কেন বিয়ে দিলি, ছেলের কিছু নাই, এটা ওইটা, মানে খুব খারাপ ভাষায়, অকথ্য ভাষায় ওর মাকেও গালাগালি করতেছে। পরে আমি কাছে গেলাম, কাছে গিয়ে বললাম যে এভাবে কথা বইলো না, গ্রামের মানুষ শুনতেছে, গ্রামের মানুষ খারাপ বলবে, একটু আস্তে আস্তে করে কথা বলো। মুহূর্তের মধ্যে পুষ্প তখন আমার সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে, এবং খারাপ ব্যবহার যে এত পরিমাণের খারাপ ব্যবহার যেটা আসলে নেওয়া সম্ভব না। আমাকে বলে, তোকে এই করবো সেই করবো, তুই আমাকে চিনিস, মানে তুই তাই করে খুব বিশ্রী ভাষা আমাকে গালাগালি করতেছে। কথাগুলো শোনার পর আমার তখন নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না যে আল্লাহ, এটা আমি কী করলাম। যাই হোক, এরপর ওই দিনে বিকালবেলা তারা পুষ্পকে নিয়ে চলে গেল, মেয়ের বাড়িতে মেয়েকে নিয়ে গেল। এর পরের দিনে আমি আর আমার দুইটা বন্ধুর সহ আড়াইয়া বলে একটা বিষয় আছে আমাদের এলাকাতে, তো আড়াইয়া খাওয়ার জন্য আমি গেলাম এবং আমি আমার বউকে নিয়ে আসবো। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যেটা দেখলাম যে পুষ্প আমার সাথে কোনো কথাই বলে না, এবং পুষ্পর কোনো আত্মীয় স্বজন কেউ আমার সাথে কথা বলে না, শুধুমাত্র পুষ্পর সৎ মা পান্না, উনি আমার সাথে কথাবার্তা বলে। এবং আমি ছিলাম রাতের বেলায়, কিন্তু ওই রাতে পুষ্প আমার সাথে ছিল না, ওরও মায়ের সাথে ঘুমাইছে। রাত কেটে সকাল হয়ে গেল। সকালে যাওয়ার পরে আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি পুষ্পকে দেন, আমি নিয়ে চলে যাই। তো উনি আমাকে বলে যে পুষ্প 2 দিন পরে যাবে, তুমি চলে যাও। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা, আমি আড়াইয়ে খেতে আসছি, আমি তোমার বউ নিয়ে যাব, আমি তোমার বউ ছাড়া যাব না। উনি আমাকে বলে যে না, তুমি আড়াইয়া খেতে আসছো ঠিক আছে, এখন তো পুষ্প যেতে রাজি হচ্ছে না, এবং ও যদি যেতে রাজি না হয় জোর করে ওকে পাঠানো ঠিক হবে না, ওখানে গেলে হয়তো খুব ঝামেলা করতে পারে, কয়েকটা দিনের জন্য ওকে এখানে রাখে, আমি ওকে বুঝিয়ে শোনায়া এরপরে আমি ওকে পাঠিয়ে দেবো, তুমি টেনশন করো না, তুমি চলে যাও। তা আমি তখন বউ ছাড়াই বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে সবাই আমার সাথে খারাপ কথা বলতেছে, বাজে কথা বলতেছে, বিয়ে করলে তোর বউ এরকম হাঙ্গামা করছে, চিল্লাচিল্লি করছে, গ্রামের মানুষের কান্না, এগুলো তো সবার কানে কানে গেছে। তো তোর বউ এরকম খারাপ ব্যবহার করছে, সবার সাথে দুর্ব্যবহার করেছে, এরকম মেয়ে বিয়ে করলি কেন? আমার আব্বা আম্মা মোটামুটি আমার উপরে খুবই ক্ষিপ্ত, খুবই রাগান্বিত। আমার বড় 3 বোন আছে, বোনের জামাইরা আছে, সবাই আমার উপরে রাগ। এভাবে সপ্তাহখানিক আমি এলাকাতে থাকলাম। এলাকায় থাকার পরে সপ্তাহখানিক পরে আমি পান্না আমার ওই শাশুড়ির সাথে ফোনে যোগাযোগ করলাম। উনি আমাকে বলে পুষ্প তো তোমার বাড়িতে যেতে রাজি হচ্ছে না। তো আমি বললাম যে আপনি আমার জীবনটা এইভাবে নষ্ট কেন করলেন, কী কারণে আপনি আমার জীবনটা নষ্ট করলেন? এভাবে তো আমার জীবনটা নষ্ট করা আপনার ঠিক হয় নাই। আপনি কেন আপনার মেয়েকে এরকম মিথ্যা কথা বলে আপনার মেয়েটাকে আপনি আমার কাছে বিয়ে দিলেন? আসলে আপনি যা যা বলেছেন তেমন কিছুই তো আমার নাই, এই মিথ্যে কথাগুলো আপনার মেয়েকে আপনি কেন বললেন? উনি বলে বাবা আমি তো ভালোর জন্যই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আইসা 2-1 দিন আমার বাড়িতে থাকো, দেখবা হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। পরে আমি ওনার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি পান্নার সাথে মানে এই পুষ্পর সাথে থাকতেছি রাতের বেলায়, কিন্তু আমাদের মাঝে তেমন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। ওর শরীরে আমাকে হাত দিতে দেয় না। ওর শরীরে হাত দিলে আমাকে বলে একজন ফেরিওয়ালার সাথে আমি সংসার করব না, যার ঘর নাই বাড়ি নাই, যার ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ বাইরে থেকে মানে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতর দেখতে পারে, ওরকম ছেলের সাথে আমি সংসার করব না। মানে খুবই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার এবং খুবই নিকৃষ্ট ব্যবহারও আমার সাথে করতেছে। তা আমি আর কী করবো, আসলে আমার তো কোনো কিছু করার নাই। এভাবে 2-3 দিন থেকে গেলাম। আর এদিক দিয়ে বাড়ি থেকে আমার আব্বা আম্মা ফোন দিতে আছে, তাড়াতাড়ি বাড়িতে আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়।
এবার আমি পুনরায় আবার আমার বাড়িতে চলে গেলাম। আমার বাড়িতে যাওয়ার পরে এবার আমি আমার এলাকাতেই ফেরি করে বেড়াচ্ছি। মানে এলাকাতে আমি ওই ফেরি করতেছি, আমি আর ওই আমার শ্বশুর বাড়ির এলাকাতে ফেরি করি না, আমি আমার এলাকাতেই কাজ করি। তো এইভাবে আরও 15-20 দিন কেটে গেল। 15-20 দিন পরে হঠাৎ করে একদিন পান্নাকে আপনার পুষ্পর মা, সরি পুষ্প এবং আমার শাশুড়ি পান্না তখন আমার বাড়িতে আসলো একদিন বিকেলবেলা। আমি ওদিন কাজে যাইনি, আসার পরে হঠাৎ করে আমাকে ফোন টোন দিয়ে আসে নাই। এসে দেখলাম যে পুষ্পর অনেক কান্না ভাব, অনেক রেগে আছে। আমার শাশুড়ি পান্না বলতেছে যে রাকিব, পুষ্প তোমার বাড়িতে থাকবে, আমি চলে যাচ্ছি। মানে মনে হলো যে তাদের মা মেয়ের মাঝে কোনো একটা ঝামেলা হয়েছে। এই কথা বলার পর আমার শাশুড়ি তখন চলে গেল, ওই দিনই চলে গেল। আমি ওনাকে বললাম যে আপনি থাকেন, রেস্ট করেন, আজকের দিনটা থাকেন, আপনি যাইন। পরে উনি বলে যে আমি চলে যাই, পুষ্প তোমার বাড়িতে থাকবে। এই কথা বলে উনি চলে গেল। এখন উনি চলে যাওয়ার পরে এই পুষ্প আমার বাড়িতে আসে। কিন্তু ভাই, একটা পুত্রবধূ যখন ঘরে থাকে অন্তত নিজের খাবারটাও তো সে নিজে বেড়ে খাবে, অন্য কিছু যাই হোক, কিন্তু ও কখনো নিজের খাবারটা নিজে বেড়ে খায় না। আপনার আমাদের কলপার আছে, কলপারে গোসল করতে গেলে মানে গোসল করে যে কাপড়গুলো থাকে ওইগুলো ওখানেই রেখে চলে আসে। আমার মা ওর কাপড় ধুয়ে দেওয়া লাগে এবং রান্নাবান্না ও কোনো কিছুই করে না। 24 ঘন্টা ঘরের মধ্যে বসে থাকে। একটা মোবাইল ফোন আছে, ওইটাতে সারাক্ষণ খালি গেমস খেলে। ওই মোবাইলের মধ্যে থাকে, ওইখানে খালি গেমস খেলে, ভিডিও গেমস খেলে, এটা ওইটা খেলে, এখানে ওইখানেই থাকে। তো একদিন 2 দিন 3 দিন আসলে কয়দিন সহ্য করবে? এরকম করতে করতে একদিন আমার বড় বোন আমাদের বাড়িতে বেড়াইতে আসে। তো আমার মা কিন্তু এই পর্যন্ত কোনো কিছু বলে না, যেহেতু বড় লোকের মেয়ে, আমার আম্মা সহ্য করে দিয়েছে, আমার আম্মা কোনো কিছু বলে না। কিন্তু আমার বড় বোন যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে, আমার বড় বোনের জিনিসগুলো দেখার পর আমার বড় বোন এগুলো নিতে পারতেছিল না। আমার বড় বোন তখন আম্মার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে যে আম্মা এটা কী ধরনের কথা, তোমার ছেলের বউ কোনো কাজ করে না, ঘরে থাকে না, এই সেই এটা ওইটা বলে আমার বড় বোন নাকি আমার বউয়ের সাথে ঝগড়া লেগে যায়। এবং ঝগড়া লাগার এক পর্যায়ে আমার বড় বোন এবং আমার বউয়ের মাঝে হাতাহাতি হয়। আমার বড় বোন আমার বউকে মারে, মানে পুষ্পকে মারে। আমি যখন সন্ধ্যার সময় বাড়িতে আসি, ফেরি করে বাড়িতে আসার পরে আমার বউ তখন চলে গেছে রাগ করে, মানে পুষ্প রাগ করে আমাদের বাড়ি থেকে চলে গেছে। বাড়িতে আসার পরে মা তখন বলতেছে এই ঘটনা, তোর বড় বোনের সাথে এই ঝগড়া হয়েছে। আমি তখন আমার বড় বোনের সাথে খারাপ ব্যবহার করি, তোরে বিয়ে দিলাম, তুই অন্য বাড়িতে থাকবি, তুই আমার বাড়িতে এসে তুই আমার বউর সাথে ঝগড়া করবি কেন? তো আমার বড় বোনও কান্নাকাটি করে ওই রাতের মধ্যেই চলে গেছে। আমার পরিবারে তখন ভাই এমন একটা সমস্যা দেখা দিয়েছে, এমন একটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি, না পারি নিজের পরিবারের পক্ষে থাকতে, না পারি নিজের বউয়ের পক্ষে থাকতে। এইভাবে 2-3 দিন পরে আমি পুনরায় আবারও গেলাম পুষ্পর বাড়িতে, ওকে নিয়ে আসবো। ওই দিন যাওয়ার পরে আমার শাশুড়ি তখন আমার উপরে রাগ, মানে আমার ওই পান্না শাশুড়ি আমার উপরে রাগ যে আমি কেন ওনার মেয়ের গায়ে হাত তুললাম, ওনার মেয়ের গায়ে আমি হাত তুলছি। খুব খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, যে উনি ওনার মেয়েকে আর দিবেই না। পরে আমি ওনাকে বললাম যে দেখেন, ওর সাথে যা হয়েছে এরকম আর কোনো কিছুই হবে না, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি ওকে দিয়ে দেন, এরকম কোনো কিছুই আর হবে না, আমি সর্বশেষ সব কিছু দেখাশোনা করবো, আমি আছি, আপনি দিয়ে দেন। এই বলার পরে আমি তখন এই পুষ্পকে নিয়ে পুনরায় আবারও আসলাম আমার বাড়িতে। মাকে বলে দিলাম যাতে পুষ্পর সাথে কোনো কথা না বলে এবং ও কাজ করলে করবে, না করলে নাই, ওরে যাতে কোনো রকমের কোনো কাজের জন্য প্রেশার দেওয়া না হয়, কোনো কাজের কথা ওকে বলা না হয়। ওর মন চাইবে ও কাজ করবে, মন চাইবে না ও করবে না, ওকে তোমরা কেউ কিছু বলতে পারবা না। আমার মাকে আমি তখন ডিরেক্টলি সাবধান করে দিলাম যে তোমরা পুষ্পকে কোনো কিছু বলো না। এবং আমার আব্বাম্মাও তখন একইভাবে পুষ্পকে আর কোনো কিছু বলে না। ওর যেমনি যেটা করতে মন চায়, যেভাবে থাকতে মন চায় সেভাবেই থাকতেছে। কাজ করতে মন চাইলে কাজ করে এবং কাজ করতে মন না চাইলে কাজ করে না। খাইতে মন চাইলে খায়, ঘুমাইতে মন চাইলে ঘুমায়। ও তখন ওর মতো করে আছে। এভাবে প্রায় 8 মাসের মতো আমার সংসার জীবন কাটে। কিন্তু সত্যিকার অর্থে 8 মাসে আমি 8 ঘন্টায়ও শান্তি পাই নাই। 24টা ঘন্টায় আমার দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার মাঝে আমার সময়গুলো কাটতেছে এবং মরণকে বরণ করে আমি তখন সময়গুলো পাস করতেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে 8 মাস পরে পুষ্পর যে বড় ভাই ছিল, তিনি সৌদি আরবে থাকতো, তিনি তখন দেশে আসে। দেশে আসার পরে তিনিও আমার বাড়িতে এসে খুব খারাপ ব্যবহার করে পুষ্পর আম্মুর সাথে, মানে ওই পান্না শাশুড়ির সাথে আমার, যে আপনি কেন জেনে শুনে আমার বোনটাকে এরকম একটা জায়গায় বিয়ে দিলেন, ছেলের ঘর নাই, ছেলের বাড়ি নাই, ছেলে গরিব, ছেলে এই, ছেলে সেই, মানে অনেক কথাবার্তা তিনি আমাকে বলে। এবং বলার পরে পুষ্পর বড় ভাই তখন বলে যে আপনি এইভাবেই ফেরি করে এলাকায় মালামাল বিক্রি করেন, এটা ভালো দেখে না, খারাপ দেখে, যে আমাদের নিজেরও মান সম্মান আছে, আপনি একটা কাজ করেন, আপনি একটা দোকান দেন। তো আমি বললাম ভাই একটা দোকান দিতে হলে তো মোটামুটি একটু ভালো টাকায় পুঁজির প্রয়োজন, তো আমার কাছে তো এত টাকা নাই ভাই, আমি তো কোনো দোকানপাট দিতে পারবো না। উনি তখন বলে ঠিক আছে, দোকান দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন সে টাকা আমি আপনাকে দিব, তাহলে আপনি একটা দোকান দেন। পরে আমাদের এলাকাতে, আমাদের গঞ্জের বাজারেই উনি তখন আমাকে একটা দোকান দিয়ে দেয়, পুষ্পর বড় ভাই একটা দোকান যখন আমাকে দিয়ে দিল, আমি তখন সেখানে দোকান করতেছি, ভালো কথা। আমি তখন পুষ্পকে কিন্তু মাথায় করে রাখতেছি ভাই,
মাথায় করে রাখতেছি, আমি কোনোভাবে ওরে এক বিন্দু পরিমাণের কষ্ট দেই না। ওই সবসময় আমি ওর কথাবার্তা মতোই চলো, যা যা বলে আমি সব কথাই শুনি। তো দেখা যায় আমি রাতভর দোকানে থাকি, তো দিনের বেলায় খুব কমই হচ্ছে আমার বাড়িতে, মানে দিনের বেলায় বা রাতের বেলায় খুব কমই বাড়িতে যাওয়া হয়। আর আমাদের বাড়ি থেকে আমার এই বাজারটা অনেক দূরে, দেখা যায় 2 দিন পর পর বাড়িতে যাই, বেশিরভাগই দোকানে থাকি। এভাবে কয়েকদিন যেতে যেতে একদিন বাড়িতে যাওয়ার পরে আমার আম্মার মুখে শুনতে পাই আমাদের পাশের ঘরের একটা ছেলে আছে, নাম হচ্ছে হৃদয়। ও কলেজে পড়াশোনা করে, আমাদের এলাকার কলেজে। এবং এই হৃদয়ের সাথে নাকি আমার বউ পুষ্পর অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। রাতভর তারা লুডো খেলে এবং দুজন দুজনের সাথে খুব মাখামাখি সম্পর্ক। এটা আমি আমার মায়ের মুখ থেকে শুনলাম। তো 2-3 ঘন্টা আমি যখন এখানে ছিলাম, 2-3 ঘন্টার ভিতরে আমি যেটা দেখলাম যে হ্যাঁ, মূলত এই পুষ্পর সাথে আমার ওই ছোটো ভাই হৃদয়ের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। মানে সম্পর্কটা এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে যে একজন আরেকজনের গায়ে হাত দিচ্ছে। মানে আমার নিজের চোখের দেখা যায় আমার বউয়ের লজ্জাজনক জায়গাগুলোতে মাঝে মাঝে হৃদয় হাত দিয়ে ফেলে, শয়তানের বাজে। জিনিসগুলো দেখার পর আমার কাছে খুব খারাপ লাগলো। আমি তখন আমার শাশুড়িকে ফোন দিলাম, মানে আমার পান্না শাশুড়িকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে শাশুড়ি মা, এই ঘটনা এখন কি করব? তিনি বলে, বাবারে এটা তো আমি অনেক আগ থেকেই জানি, এমন এমন ঘটনা, এখন তো কী করবা? আমার মেয়ে তো ওই ছেলেকে পছন্দ করে ফেলেছে, ওই ছেলের কাছে চলে যাবে। এবং আগে পরে সে আমাকে বিষয়টা জানাইছে যে হৃদয়কে তার পছন্দ হয়, সে হৃদয়কে বিয়ে করতে যায়। তখন আমি কিন্তু তখন এই মন থেকে পুষ্পকে ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তখন উনি আমাকে বলে, আমার শাশুড়ি আমাকে বলে যে ঠিক আছে, অপেক্ষা করো, আরও কয়েকটা দিন দেখো, দেখা যাক কী হয়, তুই একটু অপেক্ষা করো, দেখা যাক কী হয়। পরে এইভাবে সময়টা কাটতে কাটতে, তো এরকমভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে এবং ওদের ওই হৃদয় এবং পুষ্পর বিষয়টা তখন এতটাই ডিপ হয়ে গেল যে এলাকার মানুষও তখন বিষয়টা জেনে গেছে। এলাকার মানুষ তখন বিষয়টা জেনে গেছে। জেনে যাওয়ার পরে আমি আমার পান্না শাশুড়িকে বলতেছি যে এভাবে তো আর চলা যায় না, এবং পুষ্প এখন এইভাবে ওর সাথে ওপেনলি চলাফেরা করতে শুরু করছে, ওপেনলি মিলামেশা করতে শুরু করছে। এলাকাতে তো আমার একটা মান সম্মান আছে, আমার আব্বা আমার মান সম্মান আছে, আমার 3টা বোনের বিয়ে দিলাম, তো আমার বোনের সংসারগুলো তো এখন ভেঙে যাবে, এভাবে তো চলা যায় না। পরে তিনি আমাকে বলে, একটা কাজ করো, পুষ্পকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমার শাশুড়ি বলে। তো একথা বলার পরে আমি তখন পুষ্পকে ওর বাড়িতে পাঠিয়ে দিই, এবং ওর বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে এরপরও কোনো সমস্যার সমাধান হয় না। আমি দেখি কারণে অকারণে হৃদয় বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে যাচ্ছে, পুষ্পর বাড়িতে যাচ্ছে, পুষ্পকে ফোন করে নিয়ে যাচ্ছে, ও চলে যাচ্ছে। হৃদয় কিন্তু আবার অনেক টাকা পয়সার মালিক, আমাদের এলাকাতে বড় ধনী ফ্যামিলির সন্তান। পরে একদিন আমি হৃদয়রে বললাম যে হৃদয়, তুই তো আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের মতো তুই, এটা কী ধরনের কথা? আমি বিয়ে করছি আমার শ্বশুর বাড়িতে, আমি জানি না তুই সবসময় যাতায়াত করিস, এগুলো কেন? আমাকে বলে, ভাই ভাবি আমারে ফোন দেয়, ভাবি আমারে যেতে বলে, এবং ভাবি আমাকে যেতে বললে আমি কী করবো, আমার তো যাওয়া লাগবেই। আমি দেখলাম যে হৃদয়ের সাথে আমি যদি ঝামেলা করি আমি এলাকাতে থাকতে পারবো না, কারণ হৃদয়ের দ্বারা অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, এবং হৃদয় প্রতিনিয়ত যাচ্ছে। এবং একইভাবে হৃদয় আমার বউয়ের সাথে একই রুমে থাকতেছে, ধরেন এক রুমে ওরা লুডো মুডো খেলতেছে, খেলার পর অনেক রাত হয়ে যাওয়ার পরে একই রুমে ঘুমিয়ে যায়। আমি তখন আমার শাশুড়িকে বললাম যে কী করা যায়, মানে আপনি আমাকে বলেন আমি এখন কী করতে পারি, এসব তো আমি নিতে পারতেছি না, আর কত। আমি তো ওকে বিয়ে করার পর আমার পুরো জীবনটাই একেবারে ছিন্ন ছান্ন হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, আমি তো এটা নিতে পারতেছি না। এখন হৃদয় যেভাবে এখানে যাতায়াত করতে শুরু করছে, আমি তো হৃদয়কে বাধা দিয়ে রাখতে পারবো না। আর হৃদয়ের না যতটুকু দোষ আছে তার চেয়েও বেশি দোষ হচ্ছে পুষ্পর, কারণ পুষ্প প্রতিটা মুহূর্তে হৃদয়কে ফোন দিয়ে যেতে বলে, এবং পুষ্প হৃদয়কে অনেক টাকা পয়সাও দেয়, এরকমও খোঁজখবর আমি পাইছি। কারণ পুষ্পর ভাইরা আছে, তারা পুষ্পরে টাকা দেয়, এবং সেই টাকা পুষ্প ওই হৃদয়কে দেয়। আমি তার স্বামী, অথচ আমাকে কোনোদিন একটা টাকার কোনো রকমের সাহায্য সহযোগিতা ও আমাকে করে নাই। অথচ হৃদয়কেও টাকা দেয়, অনেক টাকা দেয়, ঘড়ি কিনে দেয়, মোবাইল কিনে দেয়, সাইকেল কিনে দেয়, অনেক কিছু করে, মানে হৃদয়ের জন্য। আমার শাশুড়ি বলতেছে এখন পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, সে পর্যায়ে আমার কাছে মনে হয় যে পুষ্পা তোমার সাথে সংসার করবে না। এতদিন যাই হোক আমি ধমকিয়ে মেরে টেরে কোনো না কোনোভাবে তোমার সাথে সংসার করাইতে পারছি, কিন্তু এখন তো মনে হয় ও আর তোমার সাথে সংসার করবে না। আমি এখন কি করতে পারি? আমি তখন আমার শাশুড়িকে বললাম যে আমার পুরো জীবনটাই তো নষ্ট হয়ে গেল, আমি তো আর বিয়েও করতে পারবো না, আমার এলাকাতে একটা বদনাম হয়ে গেল, আমার শরীরে একটা দাগ চলে আসলো, এখন আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল, আপনি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন। কান্নাকাটি করলাম, এবং কান্নাকাটি করা একটা পর্যায়ে তিনি আমাকে বললে, মানে আমার এই পান্না শাশুড়ি আমাকে বলে, আমি আমার মেয়ে পুষ্পকে যতটা ভালোবাসি তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার এরকম একটা কেন 10টা মেয়েকে খুন করতেও আমি দ্বিধা করবো না। তো আমি তোমাকে এটা কথা দিলাম, আমি বেঁচে থাকতে কোনোদিন ওই হৃদয়ের সাথে পুষ্পর বিয়ে হবে না। আমি পুষ্পকে কখনোই হৃদয়ের কাছে বিয়ে দেবো না, এটা নিয়ে তুমি চিন্তা করো না, প্রয়োজন আমি ওকে বিষ খাওয়াই মেরে ফেলবো। এই কথা পুষ্পর মা আমাকে বলতেছে। তো আমিও ভাই এই মানে যে অনেক বছর কিন্তু সংসার করে ফেলাম, কোনো সন্তানাদিও হয় না। আমার শাশুড়ি আমাকে বলে যদি একটা সন্তান হয়ে যেত
তাহলে তো আর এই মেয়েটা এরকম করতে পারতো না, কারণ সন্তান হয়ে গেলে সন্তানের মুখের দিকে তাকায়া হইলো মেয়েরা সংসার করে যায়। এবং এমন যে পোড়া কপাল, এমন যে দুঃখের কপাল, তোমার কোনো সন্তানাদিও হচ্ছে না, একটা সন্তানাদি হওয়া তো খুব জরুরি দরকার ছিল। তো আমি বললাম যে আল্লাহ যদি আমাকে সন্তান না দেয়, আমি সন্তান পাবো কোথায়? আমি জোর করে কি সন্তান আনতে পারবো? আমার আল্লাহ যদি আমাকে না দেয়। এবং পুষ্পকে আমি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে ও কোনো ডাক্তারের কাছেও যায় না, কোনো ওষুধ খেতে বলে কোনো ওষুধও খায় না। আসলে মূলত সে আমার পেট থেকে, মানে আমার থেকে ও সন্তান নিবে না, আমি ওকে সন্তান দিলে ওই সন্তানও নিবে না, এটাই বোঝা গেল আর কি। তো তারপরও আর কিছু করার নাই, আমি দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমার সময়গুলো পাস করতেছে। আল্লাহ কপালে বা ভাগ্যে যা রাখছে তাই হবে, এরকম করে সময়গুলো কাটতেছে। একটা সময় হঠাৎ করে আমি শুনতে পাই, আমি তখন আমার দোকানে থাকা অবস্থায় শুনতে পাই আমার শাশুড়ি পান্নার মাধ্যমে পুষ্প নাকি কিছুটা মানসিকভাবে পাগল হয়ে গেছে। মানে মানসিকভাবে পাগল হয়ে গেছে, কেমন জানি একটু অন্যরকম আচার আচরণ করতেছে। খবর আমার কাছে দুপুরবেলা আসলো। দুপুরবেলা খবর আসার পরে আমি তখন দোকানপাট বন্ধ করে দুপুরের মধ্যে চলে গেলাম ওখানে। যাওয়ার পরে দেখলাম যে ও খুব পাগলামি করতেছে, মানে মনে হলো যেন জিন বা ভূতে কিছু একটা ধরেছে, এরকম কিছু একটা। পরে আবার ওর এলাকার আবার আশেপাশে, মানে অনেক দূরের, মানে ওদের তো আর আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, অনেক দূর যে ঘর বাড়িগুলো আছে সেখান থেকে কিছু মানুষও আসছে। ওর এই অবস্থা দেখার পরে আমি তখন চিন্তা করলাম যে না, সম্ভবত ওর মানসিকভাবে কোনো জিন বা ভূতে কিছু একটা করেছে, আমি একটা কবিরাজ নিয়ে আসি। তো কবিরাজ আনার জন্য আমি তখন রওনা দিলাম। আমার শাশুড়ি কিন্তু বিষয়টা দেখেছে, আমার পান্নার শাশুড়ি কিন্তু বিষয়টা দেখেছে যে আমি কবিরাজের জন্য যাচ্ছি। অর্ধেক পথে যাওয়ার পর আমার শাশুড়ি তখন আমারে ফোন দিল যে জামাই আপনি কই যান? আমি তখন বললাম যে আমি তো যাচ্ছি, একটা কবিরাজ আছে আমাদের এলাকাতে, তিনি অনেক ভালো, মানে ঝাড় ফোক ওনার অনেক ভালো, ওনাকে নিয়ে আসতেছে, মানে কি হয়েছে পুষ্পরে দেখাবো, এবং উনি কবিরাজ হিসেবে অনেক ভালো। আমার শাশুড়ি আমাকে বলতেছে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি কোথাও কোনো কবিরাজ আইনেন না, এবং কোনো কবিরাজের প্রয়োজন নাই। আমি তখন বললাম যে ও মা, এটা আপনি কি বলেন? ওর অবস্থা এরকম, অবস্থা খারাপ হয়ে গেল, এখন আমি কবিরাজ আনবো না, ওকে দেখাবো না? উনি আমাকে বলতেছে না, কবিরাজের দরকার নাই, যেটা ঘটেছে সেটা আমিই ঘটিয়েছি। আমি তখন বললাম কি বলেন, আপনি ঘটিয়েছেন? মানে বলে হ্যাঁ, যেটা ঘটেছে সেটা একমাত্র আমিই ঘটিয়েছি, কারণ আমার এই মেয়ে নিয়ে আমি আর থাকতে পারতেছিলাম না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি। আমি তখন বললাম কি করছেন? উনি আমাকে বলে আমি নিজে ওকে পাগল বানাই দিয়েছি, কারণ আমি যদি ওকে পাগল না বানাই, আমি তোমাদের ওই এলাকার ছেলে হৃদয়ের কাছ থেকে ওকে কোনোভাবেই সরাইতে পারতাম না। ও হৃদয়কে বিয়ে করে ফেলতো, আমাকে ডিনাই করে, আমার কথা না শুনে ও নিজের ইচ্ছায়, নিজের তাগিদে, ওর ভাইদের সাপোর্টে ও হৃদয়কে বিয়ে করে ফেলতো, যার জন্য আমি কবিরাজির মাধ্যমে ওকে পাগল বানাই দিছি। আপনি আপাতত বাড়ির আশেপাশে আইসেন, আপনি কয়েকদিন দূরে দূরে থাকেন, ওকে সম্পূর্ণভাবে পাগল বানাই, এরপরে দেখা যাক কী করা যায়। এই কথা বলার পর আমি আর আমার মানে শ্বশুর বাড়িতে আমি আর কবিরাজ নিয়ে গেলাম না, যেহেতু আমার শাশুড়ি আমাকে এটা বলেই দিল যে আমার শাশুড়ি এই ঘটনা ঘটিয়েছে, তাহলে তো আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার আর প্রশ্নই আসে না। পরে আমি গেলাম না। আমি তখন এইভাবে আরও প্রায় 20-25 দিনের মতো আমি আমার শ্বশুর বাড়ি ছাড়াই আমার বাড়িতে আসি, দোকানপাট করতেছি। এমতো অবস্থায় শুনতে পাইলাম যে আমার শাশুড়ি বলতেছে আমার বউয়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, ওকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, পাগলামি করতেছে, এবার একটা কবিরাজ অন্তত একটু নেওয়া খুব জরুরি। পরে আমি একটা কবিরাজ নিলাম। কবিরাজ নেওয়ার পরে মোটামুটি ও কিছুটা ভালো হইলো, পুষ্প কিছুটা ভালো হইলো, কিন্তু আমার কাছে আসবে না, এই ভালো এই খারাপ এই পাগল এরকম একটা অবস্থার মধ্যে আছে। এবং এই অবস্থাগুলোর ভিতরে থাকতে থাকতে ওর যে ভাইয়েরা বিদেশে আছে, তারা তো কিভাবে জানি জেনে যায়, মানে তারা কিভাবে জানি এটা আমি জানি না, পুষ্পর ভাইয়েরা কিভাবে জানি মোটামুটিভাবে খবর পেয়ে যায় পুষ্পকে পাগল করেছে ওর সৎমা পান্না ওকে পাগল করেছে, এইটা পুষ্পর মানে ভাইরা তখন বিদেশ থেকে জেনে যায়। এবং জেনে গিয়ে তারা পুষ্পর মাকে ধমকাধমকি করতেছে, মানে পান্নাকে ধমকাধমকি করতেছে, ওরা যদি আসে তাহলে পান্নার হাত পা ভেঙে দেবে, এই সংসার থেকে বের করে দেবে, কোনোভাবেই পান্নাকে এই সংসারে রাখবে না। এবং খুবভাবেই খারাপ ব্যবহার করতেছে তারা বিদেশ থেকে পান্নার সাথে, কারণ বুঝে গেছে যে পান্নাই ওকে তাবিজ প্রমাণ করে পাগল বানাইছে। তার ভাইয়েরা কিভাবে বুঝছে সেটা আল্লাহ ভালো জানে। এবার তো এই পরিবারে আমার শাশুড়ি পান্না টিকে থাকা অনেক দায় হয়ে দাঁড়াইছে। আমার কাছে ফোন করে কান্নাকারি করে, তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এখন আমাকে আমার স্বামীর সংসার ছাড়তে হবে। তা আমি বললাম আপনার যে স্বামী আছে, আমার যে শ্বশুর আছে, তিনি কিছু বলে না? বলে সে তো অসুস্থ হয়ে থাকে সবসময়, এবং আমার শ্বশুর এরকম একটা মানুষ, সে এইসব বিষয়ে কোনো রকমের চিন্তা ভাবনা নাই, সে তার মতো করে বসে আছে, তার মতো করে খাচ্ছে। উনিও একটা মানসিক রোগী যাকে বলা চলে, এক কথায় মানসিক রোগীর মতোই আছে। এভাবে তার ভাইরা ধমকাধমকি করতেছে, দেশে আসলে পুষ্পর মাকে পান্নাকে ঘর থেকে পিটায় বের করে দিবে, তার হাত পা ভেঙে দিবে, তাকে জেল খাটাবে, তাদের বোনকে সিনে পাগল বানাইছে। পুষ্পর ভাইরা তো পুষ্পকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো, এই জন্য তারা আর এগুলো মেনে নিতে পারে না, এবং মেনে নিতে না পেরে এই ধরনের খারাপ ব্যবহার পুষ্পর মায়ের উপরে করতেছে। আমিও তখন চিন্তা করতেছি এইভাবে কি করা যায়, মানে আমি কি করতে পারবো, আমি কি তো মহা বিপদে পড়ে গেলাম।
অ্যান্ড এরকম করে প্রায় 8-9 দিন পরে একদিন আমি রাতের বেলায় মানে রাত 9টার দিকে আমার শ্বশুরবাড়িতে গিয়েছি। 9টার দিকে শ্বশুরবাড়িতে গিয়েছি, যাওয়ার পর দেখি যে বারান্দার মধ্যে আমার শাশুড়ি বসে বসে কান্না করতেছে, বসে বসে কান্না করতেছে। আমারে দেখা মনে হয় যেন উনি চাপ পাইছে। আমারে বলে যে রাকিব ভিতরে আসো। পরে বসছি, বসার পর আমি বললাম যে আপনি কান্না করতেছেন কারণ? উনি বলে শুনতেছি এই বছরেই নাকি এই পুষ্পর বড় ভাই আসবে সৌদি আরব থেকে, আইসা আমাকে মাইরা ঘর থেকে বের করে দিবে। আমাকে যদি ঘর থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব, কোন জায়গায় যাব, কার কাছে যাব? আমার তো আর কোনো উপায় নাই, আমি তো কোনো কিছু করতে পারলাম না। তোমাকে এত করে বললাম অন্তত পুষ্পর ঘরে যদি একটা সন্তান হয়ে যাইতো, একটা ছেলে মেয়ে হয়ে যাইতো, তাহলে তো আর এরকমটা হইতো না। একটা সন্তানাদিও তো তুমি দিতে পারলাম না। আমি তখন বললাম যে সন্তানাদি যদি আল্লাহ না দেয় তাহলে আমি দিব কোত্থেকে? দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন দেয় নাই তাই হয় নাই, এখানে তো আমার কিছু করার নাই। তিনি আমাকে বলে যে এখন আর কী করবো, আমাকে ওই সংসার ছেড়ে দিতে হবে, তোমাকেও তোমার বউকে ছাড়তে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। এই বলে রাতের বেলায় আমি তখন ঘুমাইতে চলে গেলাম, উনি ওনার মতো করে ওখানেই বসে আছে। রাত্র প্রায় আনুমানিক 2টা থেকে 3টার দিকে বাজে, আমার শাশুড়ি তখন এসে আমাকে ডাকতেছে যে রাকিব উঠো উঠো, তোমার সাথে আমার একটু কথা আছে, উঠো। এরকমভাবে ডাকার পরে আমি তখন দরজা খুললাম, খুলে বের হইলাম। বের হয়ে দেখলাম আমার শাশুড়ি কান্না করতেছে, বসে আছে, আমাকে বলতেছে তুমি আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। উনি তখন আমাকে বারান্দায় বলতে বাড়ির একটা কোণার মধ্যে নিয়ে গেল। কোণার মধ্যে নিয়ে বলতেছে আচ্ছা রাকিব, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তুমি আমাকে সত্যি সত্যি করে জবাব দেবা। আমি তখন বললাম ঠিক আছে, আমি সত্যি করে জবাব দেবো, সমস্যা নাই, কী কথা আপনি আমাকে বলেন। তিনি আমাকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? এমনি। আমি তখন বললাম যে আপনি এটা আমাকে কি বলেন, আপনি তো আমার শাশুড়ি হন, আমি তো আপনার মেয়েকে বিয়ে করছি, আমি আপনাকে পছন্দ করব কীভাবে, এটা কি হয় নাকি? তিনি আমাকে বলে যদি পছন্দই না করবা তুমি আমার জন্য প্রেমের চিঠি লিখেছিলে না কেন? আমি বললাম তখন তো আমি জানতাম না যে আপনি পুষ্পর মা এবং আপনার 2টা সন্তান আছে। উনি বলে তারা তো আমার সন্তান না, তারা তো আমার সৎ সন্তান। যাই হোক, কিন্তু আমি আপনাকে তখন পছন্দ করি, এটা বলা তো লজ্জার বিষয়। তিনি আমাকে বলল, ডিরেক্টলি আমাকে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করো। আমি তখন বললাম এটা আপনি কী ধরনের কথা বলেন, আমি আপনার মেয়েকে বিয়ে করছি এবং আপনাকে এখন কীভাবে বিয়ে করব? উনি আমাকে বলে বিয়ে যদি নাই করতে পারো তাহলে আমার পেটে একটা সন্তান দাও। তুমি যদি আমার পেটে একটা সন্তান দাও তাহলে তোমার সংসারটাও বেঁচে যাবে, আমার সংসারটাও বেঁচে যাবে। একটা সন্তানই পারে আমাদের দুটো সংসারকে বাঁচাতে। আমি তখন বললাম এটা কী ধরনের কথা আপনি বলতেছেন? আমি আপনার পেটে সন্তান দিব তাহলে 2টো সংসার টিকে যাবে, এইটা কী ধরনের কথা? আমি তো আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না, এইটা আপনি কি বলতেছেন? উনি আমাকে বলে শোনো, তুমি যদি আমার পেটে সন্তান দাও, আমার এই বাড়িতে কোনো লোকজন আসে না, আশেপাশের কোনো মানুষ বৎসরেও একবার আমার বাড়িতে আসে না। এবং পুষ্প কিন্তু এই মুহূর্তে পাগল, পুষ্প কিন্তু তখনও পাগলে আছে। এবং পুষ্পর বাবাও মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ বলতে অসুস্থ। তিনি আমাকে বলো তুমি যদি আমাকে আমার পেটে সন্তান দাও, সন্তানটা যখন আমার পেট থেকে হবে সেই সন্তানটার বাবা আমি তোমাকে বানাবো, কিন্তু মা বানাবো পুষ্পকে। পুষ্পর সন্তান বলে আমি এই সন্তানকে বড় করব। যদি পুষ্পর সন্তান হয় তাহলে পুষ্প তোমার সংসারে যেতে বাধ্য। পুষ্প তোমার সংসারে যেতে বাধ্য, একে তো তার সন্তান হয়ে গেছে, দ্বিতীয়ত সে পাগল, এরপরে তার ভাইয়েরা তোমার সাথে পুষ্পকে সংসার করাবে। সন্তান জন্ম দেব আমি, কিন্তু পুষ্পর সন্তান হিসাবে এ বড় হবে তোমার কাছে। আমি তখন বললাম এতে আপনার বেনিফিট? উনি আমাকে বলতেছে বেনিফিট কি সেটা আমি জানি না, তবে আমার সংসারটা তো ভেঙে যাবেই, কিন্তু তোমার সংসারটা তো টিকে থাকবে। তোমার সংসার যদি টিকে থাকে অন্তত আমি তোমার কাছ থেকে গিয়ে তোমার ঘরে গিয়ে দুমুঠো ভাত খেয়েও বাঁচতে পারবো, এছাড়া তো আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আর পুষ্পর পেটে সন্তান হয়ে গেলে বা আমার যে সন্তান, এই সন্তান যদি আমি পুষ্পকে দিয়ে দিই তাহলে পরে পুষ্পর ভাইরা কখনোই আর তোমার কাছ থেকে পুষ্পকে সরাবে না, যেহেতু সন্তান হয়ে গেছে। আর আমাকে তোর ভাইরা বের করে দিবেই, যেহেতু তারা বলেছে তারা বিদেশ থেকে আসলে বের করে দিবে। বের করে দিলেও পরে আমি কোনোভাবেই তোমার সংসারে থাকতে পারবা, তুমি আমার সাথে একটা সম্পর্ক থাকতে পারবা। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে পুষ্পর বাবার অনেক বেশি সয় সম্পত্তি, এত সয় সম্পত্তি যেটা বলার মতো না। তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। এখন যদি আমাকে এই পরিবার থেকে বের করে দেয়, একইভাবে তার ভাইয়ের আসার পরে পুষ্পর সাথে তোমার সম্পর্কটাকে নষ্ট করে দেয়, তাহলে তোমাকেও শূন্য হাতে এই পরিবার ছাড়তে হবে, আমাকেও শূন্য হাতে এই পরিবার ছেড়ে চলে যেতে হবে। যার জন্য আমি চাই আমার পেটে সন্তান যদি হয় সেই সন্তানটা আমি পুষ্পকে দিয়ে দিব এবং ওই সন্তানটাই বড় হবে তোমাদের পরিচয়। আর তাতে আমার সংসারটা ভেঙে গেল, তোমার সংসারটা ঠিক থাকবে। আমি তখন বললাম যে না, এটা শাশুড়ি আম্মা, এটা আমি নিতে পারবো না, বা এটা আমার কাছে কেমন যেন খুব খারাপ মনে হয়। উনি আমাকে বলে ঠিক আছে, তোমার কাছে যদি খারাপ মনে হয় তুমি আমাকে বিয়ে করতে পারো, তুমি আমাকে বিয়ে করো। আমি একটা হুজুরের সাথে আলোচনা করেছি, যেহেতু আমি ওর সৎ মা, তুমি আমাকে বিয়ে করতে পারবা। আমি বললাম যে না, আমি এটা মানি না। তিনি আমাকে একটু প্রেশার দিয়েছে, না তুমি আমাকে বিয়ে করো।
এবং তিনার প্রেশারের পরে আমি তখন বিয়ে ছাড়াই ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাই। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমি তো প্রথম থেকে ওনাকে পছন্দ করতাম, প্রথম থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, পছন্দ করতাম। তার উপর উনি যখন এইভাবে আমাকে চায় বা আমার কাছে আসে, আমি তখন আর ফিরতে পারি না। তখনই প্রতিটা দিনে ওনার সাথে আমার একটা সম্পর্ক হতে থাকে। একটা পর্যায়ে আমার কাছে জিনিসটা জিনা মনে হলো যে আমি পাপ করতেছি। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার মেয়ের সাথে তো আমার এই পর্যন্ত কোনোদিনও কোনো শারীরিক সম্পর্ক হয় নাই বা কিছুই হয় নাই, শুধু কলমা পরে তাকে আমি বিয়ে করছি, সে তো আমার বউ আর নাই। তো আমি আপনাকে একজন হুজুর ডেকে বিয়ে করতে চাই। তো উনি আমাকে বলে ঠিক আছে বিয়ে করবা, এই এলাকার কোনো হুজুর না। পরে আমি ওনাকে অনেক দূরের একটা এলাকায় নিয়ে সেখানকার একটা হুজুর ডেকে জাস্ট কলমা করে, কোনো কাবিন হয় না, শুধু কলমা করে বিয়ে করি। বিয়ে করার পরে উনি ওখানে আসে, পুষ্প তো পাগলেই এবং পুষ্পর বাবা তো মানসিকভাবে রোগী। আমি তখন প্রতি রাতে যেতাম এবং আমার শাশুড়ি পান্নার সাথে আমি তখন ঘুমাইতাম, ওনার সাথে ঘুমাইতাম। এবং এরকম করতে 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 একটা সময় পান্না তখন প্রেগনেন্ট হয়ে যায়। ওই বয়সে উনি তখন বাচ্চা কনসেপ্ট করে এবং বাচ্চা কনসেপ্ট করার পরে একটা পর্যায়ে ওনার ঘরে একটা পুত্র সন্তান হয়, একটা পুত্র সন্তান। এবং পুত্র সন্তানটা হওয়ার ঠিক এক মাস পরে উনি কি জানি পান্নাকে খাওয়ায়, এটা আমি জানি না, এটা উনি ডাক্তারের সাথে আলোচনা করে কি জানি পান্নাকে খাওয়ায়। মানে পান্নাও তখন একটু অন্যরকম, মানে স্বাস্থ্য বেড়ে যায় এবং মানে স্বাস্থ্য বেড়ে যায় কেমন জানি একটু অন্যরকমভাবে, পান্নারও শরীরের গঠন মানে হয়ে যায়, বাচ্চা হলে যেরকম হবে না এরকমভাবে। এটা উনি জানে যে আসলে ডাক্তার থেকে উনি কী খাওয়াইছিল পান্নাকে। এরকমভাবে হওয়ার পরে তখন আস্তে আস্তে করে বাচ্চাটা বড় হইতেছে। উনি এই দুধ ওই দুধ বা ওনার বুকের দুধ এমনি খাওয়াইয়া বাচ্চাটারে বড় করতেছে। বাচ্চাটার যখন ধরেন আপনার 9 মাস বয়সে তখন পান্নার ভাই তখন বিদেশ থেকে আসবে এবং বিদেশ থেকে আসার পর্যায়ে উনি তখন আমাকে বলতেছে, আচ্ছা এই বাচ্চার বিষয়টা কিন্তু এই 9 মাস ধরে ওই পরিবারে একদম গোপনীয় ছিল, এটা কিন্তু কেউ জানতো না এবং এটা কিন্তু কাউকে দেখানোও হয় নাই, এই বাচ্চাটা কাউকে দেখানোও হয় নাই। এবং এই বাচ্চার বিষয়ে পান্নার যে বড় ভাইয়েরা আছে বিদেশে, তাদেরকেও ওভাবে ক্লিয়ার করে কোনো কিছু জানানো হয় নাই যে ঘরের সন্তান হয়েছে বা এটা ওইটা, ওভাবে ক্লিয়ার করে কোনো কিছু জানানো হয় নাই। 9 মাস পরে পান্নার মা তখন আমাকে পান্না আমাকে তখন হঠাৎ করে বলতেছে যে উনি আমাকে বলতেছে যে তুমি পান্নার ভাইরা আসলে তুমি কিছুদিন ওদের সামনে থাকো না, তুমি তাদের কাছ থেকে দূরে থাকো, বিষয়টা আমি সব কিছু ম্যানেজ করে সব কিছু আমি ঠিক করে নিব, তুমি এই এলাকার মানে এখানে থাকো না। এগুলো তিনি আমাকে বললো। আসলে এই যে বিষয়গুলো এগুলো সবই হচ্ছে পান্না ম্যানেজ করতেছে, আমি কিন্তু এগুলোর ধারে কাছেও নাই। পান্নার ভাইদেরকে কি বলতেছে বা পান্নার পরিবারের অন্য মানুষ পুষ্পর ভাইদেরকে কি বলতেছে এবং পুষ্পর পরিবারের অন্য মানুষদেরকে কি বলতেছে, এটা ঠিক উনি ওনার মতো করে সব কিছু কন্ট্রোল করতেছে। আমি যে শুধু সন্তান জন্ম দিলাম, সন্তানই হলো। এইভাবে পুষ্পর ভাই যখন বিদেশে আসবে, বিদেশ থেকে দেশে আসবে, ওই মুহূর্তে উনি তখন আমাকে এলাকা থেকে বিদায় করে দিল যে আমি যখন তোমাকে ফোন করবো তুমি তখনই এলাকায় আসবা, এর আগে তুমি এলাকায় আসবা না। পরে আমি ওই এলাকা থেকে চলে গেলাম, মানে আমাদের এই বরিশাল এলাকা থেকে চলে গেলাম, আমি ঢাকায় চলে আসছি। ওই সময় একটা কাজের সন্ধানে ঢাকায় চলে আসে, ওইখানে আমি তখন কাজ করি। তো পুষ্পর ভাই তখন দেশে আসছে, আসার পরে 2-3 মাস কেটে গেল, এটা উনি আর আমাকে বাড়িতে যাইতে বলে না বা আমাকে কোনো কিছু বলে না। এবং 2-3 মাস পরে হঠাৎ করে আমি ওই এলাকার লোকের মাধ্যমে খবর পাইলাম যে পুষ্প নাকি বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কোনো একটা জায়গায় এবং পুষ্প ভালো হয়ে গেছে, পুষ্পর যে মানসিক সমস্যা ছিল, পাগল ছিল, এটা ভালো হয়ে গেছে এবং তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর তো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, আর বিষয়টা কি ওর অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, মানে ওর সন্তানের বাবা আমি বা পুষ্পর মা যেভাবে বলেছে যে সন্তান পুষ্পকে দিয়ে দিবে এবং পুষ্পর সন্তান হিসাবেই ওই ছেলেটা বড় হবে, তাহলে তো এই সন্তানের বাবা আমি। এবার আমি তখন এলাকাতে আস্তে আস্তে গেলাম, আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার বাড়িতেও শুনতেছি পুষ্পর বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য কোথাও পুষ্পকে বিয়ে দিয়ে দিবে। একদিন সন্ধ্যার সময় আমি তখন পুষ্পদের বাড়িতে ডিরেক্টলি গিয়ে উঠলাম। এখানে কিন্তু পুষ্পর মা যে ছিল পান্না, তিনি কিন্তু আমাকে বারবার মানা করছে যে আমি যাতে ওই পরিবারে না যাই বা আমি যাতে ওই পরিবারে না যাই। এবার আমি ওনার সাথে কথাবার্তা না বলে, মানে ওনার কথাকে ওভারটেক করে আমি তখন ওই পরিবারে গেলাম। এবং ওই পরিবারে যাওয়ার পরে আমি যেটা শুনলাম বা যেটা দেখলাম আমার চোখের সামনে, যেটা দেখার পরে আমার মনে হয় আমি আর দুনিয়াতে নাই, যে পুষ্পর মা পান্না যে সন্তানটা আমি জন্ম দিয়েছি, ওই সন্তানটাকে বসে বসে দুধ খাওয়াচ্ছে, সন্তানটাকে দুধ খাওয়াচ্ছে। এবং এটা ওর ভাইও আছে সামনে, ওর ভাইয়ারা পাশে বসে আছে, পুষ্প বসে সন্তানদের দুধ খাওয়াচ্ছে। তাহলে মেয়ের সন্তানকে কিভাবে মেয়ের মা দুধ খাওয়াবে, এটা তো হতেই পারে না। আমার বিষয়টা তখন আমার মাথায় মানে একটু অন্যভাবে ঢুকে গেল। বিষয়টা কি, পরে রাতের বেলায় আমি ওইখানে থাকার চেষ্টা করলাম, কিন্তু ওর ভাইয়েরা আমাকে থাকতে দিল না, আমাকে বের করে দিল, বললো যে আমি যাতে এই পরিবারে না আসি। আমি বেরিয়ে গেলাম, কিন্তু আশেপাশে যে মানুষগুলো আছে এগুলো থেকে আমি আস্তে আস্তে করে কথা সংরক্ষণ করতে করতে যেটুকুন জানতে পারলাম সেটুকুন হচ্ছে, পুষ্পর মায়ের পেটে আমি যে সন্তানটা দিয়েছিলাম, ওই সন্তান পুষ্পকে না দিয়ে এটা নিজের সন্তান হিসাবে পুষ্পর মা পান্না বড় করতেছে।
তার মানে উনি আমার সংসার ঠিক করতে গিয়ে উনি নিজের সংসারটা ঠিক করলো। মানে উনার যেহেতু কোনো সন্তানাদি হচ্ছে না বা সন্তানাদি হয় না, এই জন্য ওর ভাইয়েরা মানে পুষ্পর ভাইয়েরা বিদেশ থেকে এসে আমার শাশুড়িকে ঘর থেকে বের করে দিবে, উনি তখন সেই টেকনিকটা অবলম্বন করে মানে সেইভাবে ওনার সংসার বাঁচানোর জন্য উনি আমার কাছ থেকে ওনার পেটে সন্তান নিল, আর এই সন্তানের বাবা বানাই দিল পুষ্পর বাবাকে। আই রিপিট, যেই সন্তানটা ওনার পেটে হয়েছিল ওই সন্তানটা উনি আমার সন্তান না বলে এটা পুষ্পর বাবার সন্তান বলে এবং ওনার পেটের সন্তান হিসেবে উনি এটাকে বড় করতে শুরু করে। আমি তখন কার কাছে বলবো যে এই সন্তানের বাবা আমি, এই সন্তানের বাবা পুষ্পর বাবা না, এই সন্তানের বাবা আমি। এবার আমি আশেপাশে হাঁটাহাঁটি করতে শুরু করি, ঘুরতে শুরু করি, লোকজনের সাথে কথা বলতে শুরু করি। কোনোভাবে আমি কারো কাছে, এটা তো লজ্জার বিষয়, আমি কীভাবে বলবো যে ওনার পেটের সন্তানের বাবা আমি, আমার শাশুড়ির পেটের সন্তানের বাবা আমি, এটা তো আমি কাউকে বলতে পারি না, কারণ এটা তো লজ্জাজনক একটা বিষয়, আমি এটা বলবো কীভাবে। এদিক দিয়ে মানে পুষ্পর ভিও মোটামুটি ফাইনাল, এবং ফাইনাল হয়ে যাওয়ার পরে আমি একদিন হঠাৎ করে আমাদের এলাকার একজন লোকের সাথে আলোচনা করলাম বিষয়টা। তারা তখন আমাকে বলতেছে, খবরদার ওদের যে পরিবার মানে পুষ্পর যে বাবা, পুষ্পর যে ভাইয়েরা, তাদের কাছে ভুলেও কিন্তু এই কথা তুই বলিস না যে তুই বিয়ে করছিস বা তোর বিষয়ে কোনো কিছু জানিস না, তাই তারা তো কিন্তু জিন্দা মেরে ফেলবে, তোরা কিন্তু মেরে ফেলবে। এরপরেও দেখলাম পুষ্পর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমার সন্তান পুষ্পর মায়ের কোলে বড় হচ্ছে। আমি এগুলো সহ্য করতে না পারি একদিন সন্ধ্যার সময় ওদের বাড়িতে গিয়ে উঠলাম। সন্ধ্যার সময় বাড়ি থেকে উঠলাম, পুষ্পার ভাই তখন মনে হয় একবারে উনি বিদেশ থেকে চলে আসছে, উনি আর যায় নাই। আমাকে ডাক দিলাম, ওনাকে ডাক দিলাম হচ্ছে পাপন। আমি বললাম যে পাপন ভাই, আপনার সাথে আমার কথা আছে। পরিণ আমাকে বলে কী কথা? আমি তখন বললাম যে এই কথা, পুষ্পর মায়ের পেটে, পান্নার পেটে যে সন্তান হয়েছে বা যে সন্তান পান্না বড় করতেছে আপনার সৎ মা, এই সন্তানের বাবা আমি ডিএনএ টেস্ট করাবো, এই সন্তানের বাবা আমি। আপনি যদি আমাকে বলেন আমি ডিএনএ করাই দেখাবো এই সন্তানের বাবা আমি, এই সন্তানের বাবা আপনার বাবা না। এইটা বলা মাত্রই পাপন ভাই তখন আমাকে পায়ের জুতা খুলে মারতে শুরু করে। শুধু পাপন ভাই মারে না, একইভাবে যে শাশুড়ি আমাকে এত বুদ্ধি দিল, এত পরামর্শ দিল, এত কিছু দিল, সেই শাশুড়িও তখন এসে আমাকে মারতে শুরু করে, আমাকে এলোপাতারিকভাবে মারতে শুরু করে এবং মেরে আমাকে বেঁধে রেখে তারা এলাকার লোকজন ডাকে। সারাটা রাত আমার উপরে এমনভাবে বর্বর নির্যাতন হয়, এমনভাবে আমাকে মারে যে মায়ের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। শেষ পর্যন্ত সারা রাত মারার পরে সকালবেলা ভোর রাতে যে আমাকে কি করে আমার আর কোনো কিছু মনে নাই। আমাকে যে কী করে দেয় আমার আর কোনো কিছু মনে নেই, আমার ভিতরে আমার কোনো মস্তিষ্ক নেই, আমার ব্রেন নেই। আমি তখন সম্পূর্ণভাবে পাগল হয়ে যাই এবং এই পাগলে আমি দীর্ঘ 6টা বছর পাগল থাকি। এই 6 বছর আমার ভিতরে আমার কোনো মানসিক শক্তি থাকে না, আমি সম্পূর্ণ পাগল থাকি। এবং 6 বছর পরে আমার যখন সব কিছু ঠিক হয়, আমি যখন মোটামুটি সব কিছু বুঝতে পারি, আমি এই 6 বছর নাকি মসজিদের কিনারে বসে থাকতাম, মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইতাম, রাস্তাঘাটে ঘুরতাম। 6 বছর পরে আমার বাবা মা, আমার বড় দুলাভাই কীভাবে জানি আমাকে সুস্থ করার পরে আমি যতটুকু বুঝতে পারি, যতটুকু দেখি যে আমার যে সন্তান আছে, আমার সন্তান তখন অনেক বড় হয়ে গেছে এবং আমার ওই সন্তান পুষ্পর ভাই হিসাবে, পাপন ভাইয়ের ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে ওই পরিবারে বড় হচ্ছে। এবং একইভাবে তারা পুষ্পকে অন্য কোনো একটা প্রবাসী ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। যে জায়গায় পুষ্পকে বিয়ে দিয়ে দেয় সেই জায়গায় পুষ্পর আরও 2টা কন্যার সন্তান হয়। কিন্তু আমার সন্তান, আমার যে শাশুড়ি পান্নার কাছে ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে এবং সে স্কুলে যায়, মানে স্কুলে পড়ে। তো তখন আমি আমার বাবা মায়ের মাধ্যমে, আমার বড় দুলাভাইয়ের মাধ্যমে জানতে পারি আমাকে নাকি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছিল। মানে রাতের বেলায় ওই পান্না, আমার শাশুড়ি পান্না বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে যেভাবে আমাকে ইঞ্জেকশন দিয়েছে এবং ইঞ্জেকশন দিয়ে দেওয়ার পরে আমি তখন মানসিকভাবে পাগল হয়ে যাই। আমাকে অনেক চিকিৎসা করে, ঢাকাতে চিকিৎসা করে আমার পরিবার আমাকে ঠিক করে আনে। কিন্তু আমি যদিও আমার পরিবার আমাকে ঠিক করে, আমি সব কিছু ঠিক হয়, বাট আমি মানসিকভাবে কোনো কিছু ঠিক করতে পারতেছি না। আমার বউ পুষ্প অন্য কারো সংসার করতেছে, তার সাথে সে ভালো আছে। একইভাবে আমার সন্তান পান্নার ঘরে, মানে আমার এই শাশুড়ি পান্নার ঘরে বড় হচ্ছে। এবং এরই মাঝে আবার এটাও শুনলাম যে পান্নার যেই স্বামী ছিল, মানে পুষ্পর যে বাবা ছিল, তিনিও নাকি মারা গেছে। তো পুষ্পরের যে বড় ভাই আছে তিনি এখন ডিলারের বিজনেস করে, আমাদের বরিশালেই তিনি আছে, অনেক বড় লোক, বড় ব্যবসায়িক। বাট আমি এই কথাগুলো কারো কাছে বলতে পারি না। আমার যে সন্তানটা স্কুলে যাতায়াত করে, ওই সন্তানটা দেখতে অবিকল আমার মতো, এবং অনেকেই নাকি বলেও যে সন্তান দেখতে আমার মতো হলো কি করে। এবং আমি কোনো রকমের আইন পাই না, কোনো বিচার পাই না, বা আমি কারো কাছে এটা নিয়ে বিচারও দিই না, দেবো কার কাছে, কারণ ওদের ওই শক্তি আর ক্ষমতার কাছে আমি হেরে গেলাম। আমার বউ হয়ে গেল অন্য কারো বউ, আমার সন্তান হয়ে গেল অন্য কারো সন্তান, আর আমি আমার জীবনটাকে সম্পূর্ণ নষ্ট করে দিলাম। এই পর্যন্ত আমি আর বিয়ে শাদী করি নাই। একইভাবে সে আগের মতো করে আমি এখন পর্যন্ত ফেরি করে বেড়াচ্ছি। চুরিমালা কানের জিনিস আমি গঞ্জে বিক্রি করি।